ঠিক আছে, আমরা তাহলে কমপ্লেক্স অ্যানালিসিস এটা স্টার্ট করছি। কমপ্লেক্স অ্যানালিসিসের ক্ষেত্রে তোমাদের যেটা এটা সিলেবাসে আছে সেটা আমি বলে দিই। তোমাদের সিলেবাসে কমপ্লেক্স অ্যানালিসিসটা খুব বেশি নেই, অ্যাকচুয়ালি কমপ্লেক্স অ্যানালিসিস অনেক কিছু হয় কিন্তু তোমাদের খুব কমই আছে সিলেবাসে। তো তোমাদের কতগুলো পোর্শন আছে এর মধ্যে, হ্যাঁ আমি একটু বলে দিই ঝটঝট করে। 1 নম্বর যে পোর্শনটা সেটা হচ্ছে কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি। লিমিটটা আছে কিন্তু খুব সামান্য, বিশেষ করে ডিফারেন্সিবিলিটিটাই বেশি। কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি এইটা হচ্ছে মেন জিনিস, হ্যাঁ। এটা 1 নম্বর। 2 নম্বর তোমাদের যেটা আছে সেটা হচ্ছে অ্যানালিটিক ফাংশন। অ্যানালিটিক ফাংশনটা অনেকটা ওই ডিফারেন্সিবিলিটি বিষয়টা থেকেই আসে, ঠিক আছে, আলাদাভাবে আমি বলে দিলাম, কিন্তু মাথায় রাখবে অ্যানালিটিক ফাংশন মানে কিন্তু এই ডিফারেন্সিবিলিটি চ্যাপ্টারটার মধ্যেই আসছে। নেক্সট যেটা আমাদের আসছে সেটা হচ্ছে হারমোনিক ফাংশন। এই হারমোনিক ফাংশনটাও কিন্তু আমাদের শিখতে হবে, এবং এই হারমোনিক ফাংশনগুলো কিন্তু সবই ডিফারেন্সিবিলিটির অ্যাপ্লিকেশন। নেক্সট যেটা তোমাদের আছে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, হ্যাঁ, কমপ্লেক্সের উপর ইন্টিগ্রেশন, তবে ইন্টিগ্রেশনটা অল্পই আছে, বেশি কিছু তোমাদের নেই। তোমাদের ক্ষেত্রে কচির একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে করতে হবে, আর কতগুলো রেসিডিউ টেসিডিউ কিছু জিনিসপত্র আছে। তাছাড়াও একটা চ্যাপ্টার আছে পোল, ঠিক আছে, উম, সেই এসেনশিয়াল সিঙ্গুলারিটি, সেটা তোমাদের সিলেবাসে খুব একটা ওরকম ভাবে উল্লেখ করেনি। আর তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ম্যাপিং, হ্যাঁ, বাইলিনিয়ার ম্যাপিং। আর তোমাদের যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার সিরিজ। এই কতগুলো জিনিস আছে, তবে হ্যাঁ, পোল, এসেনশিয়াল সিঙ্গুলারিটি, এই সমস্ত, হ্যাঁ, জিনিসপত্র কমপ্লেক্স মানে কমপ্লেক্স অ্যানালিসিসের ক্ষেত্রে হয়, কিন্তু তোমাদের সিলেবাসে ওগুলো নেই, ওগুলো এমএসসির ক্ষেত্রে তোমরা করবে, ঠিক আছে। তাহলে তোমাদের যেগুলো আছে সেটা হচ্ছে ফার্স্ট আমরা শুরু করব কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি দিয়ে। তাহলে কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি ঢোকার আগে আমরা একটু লিমিটটা দেখে নিই, কারণ লিমিটের সঙ্গে কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি সম্পর্ক আছে, সবই হচ্ছে লিমিটিং ভ্যালু দিয়ে। তো লিমিট যেটা সেটা হচ্ছে কমপ্লেক্স ফাংশনের। তাহলে ব্যাপারটা বুঝতে হবে, আমরা কিন্তু এখানে কমপ্লেক্স অ্যানালিসিস শুরু করছি, এবং কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা সব সময় কি করব, যে কোনো কমপ্লেক্স নাম্বার যদি আমরা ধরে নিই তাহলে সেই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা জেড হিসাবে ট্রিট করব। তাহলে জেড ধরো একটা কমপ্লেক্স নাম্বার, ঠিক আছে, আমরা যে কোনো কমপ্লেক্স নাম্বার যদি নিয়ে নিই, তাহলে ধরো আমরা জেড, এটা একটা কমপ্লেক্স নাম্বার। জেড যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার হয় তাহলে জেড কে আমরা কিভাবে লিখি, এক্স প্লাস আই ওয়াই। ওকে, এইবার আমরা কিন্তু এই যে ডিফারেন্সিবিলিটি বলো বা কন্টিনিউটি বলো বা অ্যানালিটিসিটি, হারমোনিক, সমস্ত কিছুতে একটা জিনিস লক্ষ্য করেছো, একটা ফাংশন দরকার। তুমি যখনই কারোর কন্টিনিউয়াস বের করবে বা কারোর ইন্টিগ্রেশন করবে বা কোনো একটা ম্যাপিং তৈরি করবে, তখনই কিন্তু সবসময় আমাদের একটা ফাংশন দরকার। ফাংশন ছাড়া কিন্তু আমরা এই চ্যাপ্টারে এগোতে পারবো না। এই ফাংশনের জন্য আমাদের কি করতে হবে, ফাংশন একটা নিতে হবে যে ফাংশনটা কমপ্লেক্স হচ্ছে। তাহলে ধরো এরকম একটা ফাংশন যদি আমরা কনসিডার করি, সেই ফাংশনটাকে আমরা নর্মালি এফ দিয়ে ডিনোট করি, তবে ফাংশনটা যেহেতু এখানে কমপ্লেক্স অ্যানালিসিস করছি, তাহলে ফাংশনটা কোথা থেকে কোথায় হবে, সি থেকে সি তে। হ্যাঁ, সি এর কোনো ডোমেনও হতে পারে, সেটা আলাদা ব্যাপার। যেমন তুমি যদি বলো স্যার সি থেকে সি তে না নিয়ে আমি যদি এরকম কিছু একটা নেওয়ার চেষ্টা করি, যে ডি থেকে সি তে, ডি হচ্ছে ডোমেন, সেখান থেকে সি তে, যেখানে ডিটা আসলে কিন্তু কমপ্লেক্স নাম্বারেরই সাবসেট বা কমপ্লেক্সেরই সাবসেট। তাহলে বিষয়টা হচ্ছে আমরা কিন্তু এখানে এমন একটা ফাংশন কনসিডার করতে যাচ্ছি যে ফাংশনটা কমপ্লেক্স থেকে কমপ্লেক্স। যখন আমরা রিয়াল অ্যানালিসিস শিখেছিলাম তখন দেখবে যেই সমস্ত ফাংশন আর থেকে আরে বা আর এর একটা সাবসেট থেকে আরে, সেখান থেকে সেই সমস্ত ফাংশন কিন্তু আমরা কনসিডার করেছিলাম। যখন আমরা ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস কনসিডার করছিলাম তখন সেভারাল ভেরিয়েবলস মানে কি, তখন কিন্তু আর এর থেকে উপরে মানে R2 R3 সেখানকার উপর ফাংশনগুলো সব কনসিডার করছিলাম, মানে ডোমেন গুলো সব সেই সমস্ত জায়গা থেকে কনসিডার করছিলাম। আর এখানে যেহেতু আমরা কমপ্লেক্স অ্যানালিসিস পড়ছি, তাহলে মনে রাখবে ফাংশন গুলো কিন্তু সব সময় কমপ্লেক্স থেকে কমপ্লেক্সে, সে কমপ্লেক্সের সাবসেট হোক বা পুরো হোল কমপ্লেক্স প্লেনটাই হোক। ওকে, তাহলে এরকম একটা ফাংশন আমরা কনসিডার করছি। লেট আস কনসিডার ফাংশন এফ ফ্রম ডি, সেখান থেকে সি, যেখানে ডিটা হচ্ছে সি এর একটা সাবসেট। এবার বলছি এরকম একটা ফাংশন যদি আমরা কনসিডার করি, তাহলে এফ জেড যদি
হ্যাঁ, জেড হচ্ছে তার ডোমেনে আছে, ধরো জেড হচ্ছে ডোমেনে আছে, ডোমেন মানে ডি তে আছে, তাহলে এফ জেড অবশ্যই ফাংশনটার ইমেজ মানে সেটাও কমপ্লেক্সে থাকবে। তাহলে আমরা যেভাবে ফাংশন ছোটবেলা থেকে ধরে এসেছি, সেখানে ধরো এফ এক্স ধরেছি, এফ ওয়াই ধরেছি, এরকম ভাবে ধরেছি, এখানে এফ জেড আছে, তবে জেডটা মনে রাখো, জেডের দুটো পার্ট, একটা হচ্ছে রিয়াল পার্ট যেটাকে বলা হয় এক্স, একটা হচ্ছে ইমাজিনারি পার্ট যেটাকে বলা হয় ওয়াই। তাহলে এরকম এফ জেড যদি নেওয়া হয়, আমি একটা উদাহরণস্বরূপ তোমাদের বলে রাখি, ধরো এফ জেডটা সাপোজ আমি বললাম জেড স্কোয়ার, এমনি, তো জেড ধরো সি তে আছে, তো জেড স্কোয়ার যদি নিই তাহলে সকলেই জানো জেড মানে হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে এক্স প্লাস আই ওয়াই এর হোল স্কোয়ার, তাহলে এটাকে যদি ভাঙো তাহলে দেখবে একটা রিয়াল পার্ট থাকবে যেমন এক্স স্কোয়ার, আর এখানে দেখবে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার ওয়াই স্কোয়ারকে ভাঙলে কত হবে, মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে একটা রিয়াল পার্ট থাকবে। আর একটা দেখো টু এ বি যদি এটাকে ভাঙি তাহলে টু আই এক্স ওয়াই একটা ইমাজিনারি পার্ট থাকবে। তাহলে যে কোনো কমপ্লেক্স ফাংশনের ক্ষেত্রে নতুনত্ব কি বিষয়টা, রিয়াল ফাংশনের ক্ষেত্রে এরকম ভাবতে হয় না, কিন্তু কমপ্লেক্স যখনই একটা ফাংশন আমরা ট্রিট করব, তখন মনে রাখবে কমপ্লেক্স ফাংশনটা যাই হোক তার একটা রিয়াল পার্ট আর একটা আই যুক্ত পার্ট যেটাকে বলে ইমাজিনারি পার্ট সেটা থাকবেই। তাহলে এই ক্ষেত্রেও এফ জেড যদি আমি একটা আরবিটারি ফাংশন হিসেবে ট্রিট করি, তাহলে এফ জেড এরও একটা রিয়াল পার্ট থাকবে, একটা ইমাজিনারি পার্ট থাকবে। এবার রিয়াল পার্ট যেটা আছে সেখানে কি লক্ষ্য করলে যে রিয়াল পার্ট যেটা সেটা এখানে কত, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কতগুলো ভেরিয়েবল আছে, দুটো ভেরিয়েবল। কমপ্লেক্সের ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, কমপ্লেক্সটা হচ্ছে টু ভেরিয়েবলের সঙ্গে সিমিলার। কেন টু ভেরিয়েবলের সঙ্গে সিমিলার? কারণ আমরা জানি যে কমপ্লেক্সটা যদি আমরা, হ্যাঁ, ওভার আর রিয়াল নাম্বারের উপর ট্রিট করি, তাহলে কমপ্লেক্সের যেহেতু দুটো ভেরিয়েবল আছে বা দুটো পার্ট আছে, একটা রিয়াল পার্ট একটা ইমাজিনারি পার্ট, তাহলে কমপ্লেক্স নাম্বারকে আমরা এইভাবে লিখি না। ধরো আমি একটা কমপ্লেক্স নাম্বারকে তোমাদের লিখতে বললাম, তাহলে কমপ্লেক্স নাম্বারকে আমরা এক্স ইকুয়াল টু, সরি, জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এভাবে লিখি কিনা। তো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই এইভাবে যদি লিখি, তাহলে অনেকে কি জানো এইটাকে আবার এইভাবে বলে এক্স কমা ওয়াই, এক্স মানে হচ্ছে তার রিয়াল পার্ট, আর ওয়াই মানে হচ্ছে আই এর সাথে এটা থাকবে সেটা হচ্ছে ইমাজিনারি পার্ট, আই এম পার্ট বা ইমাজিনারি। তো এইবার বিষয়টা হচ্ছে আমি যদি এক্স প্লাস আই ওয়াইটাকে এক্স কমা ওয়াই আকারে বলি, বা কেউ যদি ছবি আঁকো কমপ্লেক্সে, তাহলে বোঝা যাবে যে এইটা হচ্ছে আমাদের রিয়াল জেড আর এই পার্টটা হচ্ছে আমাদের ইমাজিনারি জেড। তাহলে আমরা যদি কোনো একটা জেড নিই, জেড এর মানটা যদি এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে এটা জেড, তাহলে জেডটা হয়ে যাবে এক্স প্লাস আই ওয়াই। তার মানে রিয়াল অ্যাক্সিস বরাবর এখানে এক্স নিতে হবে আর ইমাজিনারি অ্যাক্সিস বরাবর ওয়াই নিতে হবে। সেটাকে আমরা পরবর্তীকালে টু ডির সঙ্গে কম্পেয়ার করে এক্স কমা ওয়াই আকারেও লিখতে পারি, কারণ টু ডি জিওমেট্রিতে দেখবে আমরা এক্স কমা ওয়াই, এক্স অ্যাক্সিসে এক্স, ওয়াই অ্যাক্সিসে ওয়াই, এইভাবে কোনো একটা টু ডি জিওমেট্রির পয়েন্টগুলোকে আমরা লিখতে পারতাম যার দুটো করে কোঅর্ডিনেট। তাহলে এখানেও দেখো জেড এর যদি আমরা একটা কোঅর্ডিনেটকে রিয়াল জেড আর আরেকটা কোঅর্ডিনেটকে যদি ইমাজিনারি জেড হিসেবে ট্রিট করি, তাহলে অনেক সময় আমরা কমপ্লেক্স নাম্বারকে টু ডি আকারে লিখতে পারি। সেই জন্য কমপ্লেক্স নাম্বার কিন্তু মনে রাখবে আলটিমেটলি আমরা যা করব সেখানে কিন্তু সব দুটো করে ভেরিয়েবল, হ্যাঁ, আমরা পাবো, একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে ওয়াই। তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা যা যা করবো সেটা অনেকটা কার সাথে সিমিলার, অনেকটা হচ্ছে ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস এর ক্ষেত্রে টু ভেরিয়েবল যেই ফাংশন গুলো আছে তার সঙ্গে সিমিলার। থ্রি ভেরিয়েবল এখানে আসবে না, কারণ এখানে দুটো করে ভেরিয়েবলই থাকবে। কেন দুটো করে ভেরিয়েবল থাকবে? কারণ কমপ্লেক্স যে কোনো একটা নাম্বার নাও তো দুটো করে ভেরিয়েবল থাকে, একটা এক্স একটা ওয়াই, এবং ভেরিয়েবল গুলো কিন্তু রিয়াল। কমপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু এক্স ও রিয়াল ওয়াই ও রিয়াল। আমি যদি বলি যে জেড হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে সকলেই হয়তো জানো যে এক্স আর ওয়াই এই দুটোই কিন্তু রিয়াল। হ্যাঁ, আই তাকে কমপ্লেক্স তৈরি করে দিচ্ছে, আই এই পার্টটা হচ্ছে কমপ্লেক্সে পরিণত করছে। যাই হোক, তাহলে আমরা ধরো এফ জেড এরকম একটা ফাংশন নিলাম, তাহলে এফ জেড এই যে ফাংশনটা এফ, সেই ফাংশনটাকে আমরা কিভাবে লিখবো, কিভাবে লিখবো? লেট আস কনসিডার এ ফাংশন, হ্যাঁ, এইভাবে নিচ্ছি, ডিফাইন্ড বাই, এটাকে দেন না করে, ডিফাইন্ড বাই যে কোনো একটা কমপ্লেক্স ফাংশন, আরবিটারি যা ইচ্ছে হয় তাকে সব সময় এইভাবে লেখা যায়। এটা হচ্ছে নিয়ম। কিভাবে? তার একটা রিয়াল পার্ট থাকে, যে রিয়াল পার্টটা থাকে সেটা কিন্তু এক্স ওয়াই যুক্ত টার্ম থাকে। এক্স ওয়াই যুক্ত টার্ম মানে সেটাকে আমরা ইউ হিসেবে ট্রিট করলাম। ইউ হচ্ছে একটা ফাংশন, যদি বলো স্যার ইউ এর জায়গায় অন্য কিছু নিবো, ইয়েস ইউ ক্যান, যা ইচ্ছা নিতে পারো, কিন্তু আমি এখানে ইউ নিচ্ছি কারণ আমি যেই বইটা ফলো করছি সেখানে ইউ দেওয়া আছে বলে সেখান থেকে আমি ইউ করাচ্ছি, আর কোনো কারণ নেই। ইউ বা বিভিন্ন বইতে ইউই ধরা হয় বেশিরভাগ বইতে, হ্যাঁ। তাহলে ইউ ইউ কতগুলো ভেরিয়েবলের ফাংশন, আমি বারবার করে বলেছি ইউ কতগুলো ভেরিয়েবলের ফাংশন হবে, যেহেতু কমপ্লেক্সটা টু ভেরিয়েবলের ফাংশন, তাহলে আলটিমেটলি ঘুরে ফিরে দেখবে সবকিছু দুটো ভেরিয়েবলই আসবে। আর প্লাস আরেকটা পার্ট হচ্ছে ইমাজিনারি পার্ট, এই যে যেখানে আই যুক্ত টার্মটা আছে, তাহলে সেই ক্ষেত্রে কি করব, যে কোনো একটা কমপ্লেক্স ফাংশনকে একটা এরকম ইউ কমা এক্স ওয়াই প্লাস আই, ভি কমা এক্স ওয়াই এইভাবে লেখা যায়। বুঝতে পারা গেছে? এখানে ইউ এক্স ওয়াইটা কি, ইউ এক্স ওয়াইটা কিন্তু রিয়াল টু ভেরিয়েবল ফাংশন, ভি এক্স ওয়াইটাও কিন্তু টু ভেরিয়েবল ফাংশন, কিন্তু আই কি করছে, এটাকে একটা কমপ্লেক্সে পরিণত করে দিচ্ছে। বোঝা গেছে? তাহলে ওয়্যার
ইউ এক্স কমা ওয়াই অ্যান্ড ভি এক্স কমা ওয়াই, এরা কিন্তু আর কিছুই না, এরা হচ্ছে আর ফাংশনস অফ টু ভেরিয়েবলস, বা রিয়াল ফাংশনস, এরা কিন্তু সব রিয়াল ফাংশন। ঠিক আছে, এরা কিন্তু সব, হ্যাঁ, বা রিয়াল ভ্যালুড, সব থেকে ভালো হচ্ছে রিয়াল ভ্যালুড ফাংশন অফ কতগুলো ভেরিয়েবল, অফ টু ভেরিয়েবল। তাহলে ইউ কিন্তু রিয়াল ভ্যালুড ফাংশন দুটো ভেরিয়েবলের, ভি কিন্তু রিয়াল ভ্যালুড ফাংশন দুটো ভেরিয়েবলের, কিন্তু ইউ প্লাস আই ভি পরবর্তীকালে যদি এক্স ওয়াই কে উজ্জ্ব রাখো, তাহলে ইউ এক্স ওয়াই কে অনেক সময় আমরা উজ্জ্ব রাখি, বলি ইউ প্লাস আই ভি, তাহলে ইউ প্লাস আই ভি হচ্ছে কিন্তু, বা ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই, এটা কিন্তু কমপ্লেক্স ভ্যালুড ফাংশন, কারণ আই এখানে আছে বলে আলটিমেটলি ফাংশনটা কমপ্লেক্স হয়। কিন্তু যদি আলাদা আলাদা করে নাও শুধু ইউ, তাহলে এটা কিন্তু একটা টু ভেরিয়েবল ফাংশন রিয়াল, এটা কিন্তু একটা টু ভেরিয়েবল ফাংশন। কিন্তু যদি কম্প্যাক্ট দুটোকে যদি একসাথে নিও তাহলে বলবো সেটা হচ্ছে একটা কমপ্লেক্স ভ্যালুড ফাংশন। ক্লিয়ার? বোঝা গেছে? একটা উদাহরণ দিয়ে দিই, উদাহরণটা যদি এখানে দিয়ে দিয়েছি, তবু আরেকটা উদাহরণ দিই। ধরো অ্যাজ ফর এক্সাম্পল আমরা এরকম একটা ফাংশন কনসিডার করছি, হ্যাঁ, লেট আস কনসিডার এ ফাংশন, একটা ফাংশন কনসিডার করছি এফ, সি থেকে সিতে। সবাই কিন্তু এবার বলবে, হ্যাঁ, দেখো পারো কিনা। বি ডিফাইন্ড বাই, যেটাকে ডিফাইন করছি আমরা এইভাবে, এফ জেড ইজ ইকুয়াল টু জেড বার, যেখানে জেড হচ্ছে কমপ্লেক্স, এগুলো কিন্তু সব ফাংশন। তার মানে ফাংশন কি করে, পরিবর্তন করে, ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন বা ফাংশন বা ম্যাপিং বিষয়টা একই। তার মানে জেড গুলোকে জেড বারে পরিণত করছে। তাহলে কে বলতে পারে এফ জেড যদি জেড বার হয়, তাহলে এই যে ফাংশনটা, সেই ফাংশনটাকে আমরা কি করে আমাদের চেনা পরিচিত ফাংশনে কনভার্ট করব, বিষয়টা ভালো করে লক্ষ্য করো। ধরো আমি এরকম একটা জেড কনসিডার করছি, হ্যাঁ, জেড, জেড কে আমরা কিভাবে নিই, এক্স প্লাস আই ওয়াই, কোথা থেকে নেব, ডোমেন থেকে। ডোমেন কি আছে ফাংশনটার, সি। তাহলে এরকম একটা ডোমেন থেকে আমরা, হুম, এরকম একটা এক্স প্লাস আই ওয়াই কনসিডার করছি। এবার তোমাদেরকে যদি বলি এফ জেড, যেটা দেওয়া আছে সেখান থেকে এফ জেড মানে জেড বার, জেড মানে আমরা কত ধরেছি, এক্স প্লাস আই ওয়াই, এক্স প্লাস আই ওয়াই তার হোল বার, কে বলতে পারে কত হয়, কোন একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট আমরা কি জানি, এক্স এক্স মাইনাস আই ওয়াই। মাইনাস আই ওয়াই। তাহলে এবার যদি আমি এইটাকে ইউ এক্স কমা ওয়াই প্লাস আই ভি কমা ভি এক্স কমা ওয়াই, তাহলে আমরা বলেছি যে কোনো ফাংশনকে, যে কোনো কমপ্লেক্স ফাংশনকে আমরা এইভাবে লিখতে পারি, যে কোনো কমপ্লেক্স ফাংশনকে আমরা এইভাবে লিখতে পারি, ইউ এক্স কমা ওয়াই প্লাস আই ভি এক্স কমা ওয়াই। তাহলে এই যে কমপ্লেক্স ফাংশন এফ জেড, সেটাকেও আমরা ইউ এক্স কমা ওয়াই প্লাস আই ভি এক্স কমা ওয়াই আকারে যদি লিখি, তাহলে তোমরা বলো ইউ কত আর ভি কত এখানে, বলে ফেলো অরিন্দম, ইউ কত, কত, ইউ কত, কম্পেয়ার করো, ইউ মানে কোনটা, রিয়াল পার্টটা, রিয়াল পার্টটা কত, এই কমপ্লেক্স ফাংশনের রিয়াল পার্ট, ফাংশনটাও তো একটা কমপ্লেক্স। ব্যাপারটা বোঝা যাচ্ছে? সি, যদি কোনো একটা পয়েন্ট আমি সি থেকে নিই, তাহলে তার ইমেজটা সি তেই তো থাকবে, তাহলে ইমেজটা কি অন্য জায়গায় থাকবে? ফাংশন বলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ফাংশন কি করছে, কোনো একটা জেডকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে, যেমন জেডকে জেড বারে নিয়ে যাচ্ছে, জেডকে জেড বারে নিয়ে যাওয়া মানে এক্স প্লাস আই ওয়াই কে এক্স মাইনাস আই ওয়াই তে নিয়ে যাচ্ছে, কারণ আমরা ফাংশনটাকে এমন ভাবে নিয়েছি যে এফ জেড ইজ ইকুয়াল টু জেড বার। তাহলে তোমরা এখানে বলো এফ জেড ইজ ইকুয়াল টু যদি জেড বার হয়, তাহলে এফ জেড কে যদি দুটো পার্টে ভেঙে দেওয়া যায়, তাহলে তার ইউ পার্টটা কোনটা, তার রিয়াল পার্টটা কোনটা, এক্স, এই পার্টটা রিয়াল, এটাই রিয়াল কম্পেয়ার যদি করি। আর ভি পার্টটা কোনটা, ইমাজিনারি পার্টটা কোনটা, কত হবে, মাইনাস ওয়াই। মাইনাস ওয়াই, কারেক্ট, আই ছাড়া, আই বাদ দিয়ে। তাহলে এইভাবে যে কোনো কমপ্লেক্স ফাংশন যদি আমরা নিই, তাহলে তার বলছে দুটো পার্ট থাকবেই, একটা রিয়াল পার্ট একটা ইমাজিনারি পার্ট। বোঝা গেছে? এটা এক নম্বর এক্সাম্পল। ধরো এরকম একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, এবার যদি তুমি বলো বা তোমরা কেউ যদি বলো যে স্যার, আপনি তো এখানে বলেছিলেন ইউ এক্স ওয়াইটা এক্স ওয়াই এর ফাংশন, তাহলে ওয়াই টু দি পাওয়ার জিরো, অনেক সময় এরকম হয় না? আমি যদি এরকম বলি যে এফ এক্স হচ্ছে একটা ফাংশন, এফ এক্স ইকুয়াল টু ওয়ান, তখন কি বলি, তখন কি বলি যে না স্যার এফ এক্স ইকুয়াল টু ওয়ান কেন লিখলেন, এক্স তো নেই ওয়ানের জায়গায়, তখন আমরা কি বলি, এফ এক্স ইকুয়াল টু ওয়ান মানে কি ধরনের ফাংশন, কনস্ট্যান্ট ফাংশন। তার মানে এক্স টু দি পাওয়ার কত আছে, এক্স এর পাওয়ার কত আছে সেখানে, জিরো। তাহলে কি আমরা বলি না স্যার এক্স দেবো না? তো অনেকটা ওরকমই,
এখানে ইউ অফ এক্স কমা ওয়াই আছে, ইউ অফ এক্স কমা ওয়াই তে শুধু এক্স আছে, ওয়াই নেই, ওয়াই নেই মানে ওয়াই টু দি পাওয়ার জিরো আছে। এখানে বি অফ এক্স কমা ওয়াই তে ওয়াই এক্স নেই, এক্স টু দি পাওয়ার জিরো আছে, থাকতেই পারে। আবার এরকম হতে পারে কেউ নেই, মানে শুধু কনস্ট্যান্ট, তাও হতে পারে। তবে এক্স ওয়াই এইভাবে আমরা লিখে আর দুটো ভেরিয়েবল ম্যাক্সিমাম পেতে পারি। যেমন ধরো আরেকটা ফাংশন আমি কনসিডার করছি, লেট আস কনসিডার ওকে এ ফাংশন এফ, ডোমেনটা সি ধরলাম আর কোডোমেনটাও সি ধরলাম। কিভাবে ডিফাইন করছি, ধরো ডিফাইন করলাম এইভাবে, কিভাবে, এফ জেড ইজ ইকুয়াল টু মড জেড এর স্কোয়ার। কে বলতে পারে এই ফাংশনটা যদি আমরা এফ জেড ইজ ইকুয়াল টু মড জেড এর স্কোয়ার লিখি, হুম, তাহলে ফাংশনটার ইউ পার্ট আর ভি পার্টটা কত, মানে রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্টটা কত? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার না, হলো না। আর কেউ, জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, আর কেউ? রিয়েল পার্টটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর হ্যাঁ, ভি আর পার্টটা হচ্ছে জিরো। আর ইমাজিনারি পার্টটা হচ্ছে জিরো, ভি পার্টটা হচ্ছে জিরো, একদম কারেক্ট। বাকিটা কি বুঝতে পারছো? জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে এফ জেড, এখানে দেখো ফাংশনটা কিভাবে দিয়েছে, ফাংশনটা বলেছে এফ জেড ইজ ইকুয়াল টু মড জেড এর স্কোয়ার। তো মড জেড এর স্কোয়ার যদি হয়, তাহলে মড জেড মানে কত, মানে এক্স প্লাস আই ওয়াই তার মড, এক্স প্লাস আই ওয়াই যেহেতু আমরা জেডটাকে ধরে নিয়েছি, তার মডের স্কোয়ার, তাহলে এক্স প্লাস আই ওয়াই তার মড হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার হোল স্কোয়ার দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এইখানে যদি আমি এইটাকে এবার কনসিডার করি ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আই ভি অফ এক্স কমা ওয়াই, তাহলে কে বলতে পারে ইউ পার্টটা কত? আই ছাড়া টার্ম, তাহলে আই ছাড়া টার্ম কি, আই ছাড়া টার্মে কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা ইউ পার্ট। আর ভি পার্টটা কত, ভি পার্টটা হচ্ছে আই যুক্ত টার্ম, এখানে আই যুক্ত টার্ম কি আছে, এখানে কেউ নেই, এখানে বলছে আই যুক্ত টার্ম কেউ নেই, তাহলে ভি কত হয়ে যাবে, ভি সিম্পলি জিরো হয়ে যাবে। এরকমও হতে পারে যে একটা পার্ট আছে আরেকটা পার্ট নেই, কমপ্লেক্সের ক্ষেত্রে থাকে না পিওরলি রিয়াল, পিওরলি ইমাজিনারি, পিওরলি, হ্যাঁ থাকে না, পিওরলি রিয়াল হলে কি হয় যায়, তার ইমাজিনারি পার্ট থাকে না, পিওরলি ইমাজিনারি পার্ট হলে কি হয়, তার রিয়াল পার্ট থাকে না। তাহলে ফাংশনের এরকম হতে পারে পিওরলি রিয়াল ফাংশন, পিওরলি ইমাজিনারি ফাংশন। দেখো মড জেড ইকুয়াল টু জেড স্কোয়ার কিন্তু সবসময় রিয়াল ফাংশন, কারণ আলটিমেটলি কি করে জেড সবসময়, মড জেড, জেড কি করছে, জেড কমপ্লেক্স, কিন্তু মড জেডটাকে কি করছে রিয়ালে তৈরি করছে, রিয়ালে বানিয়ে দেওয়ার পর তার স্কোয়ার, তার মানে রিয়ালই হবে। সেই জন্য আমরা কিন্তু এখানে দেখো তার ইমাজিনারি পার্ট পাচ্ছি না। আরেকটা ফাংশন দিই, let us consider a function, বিভিন্ন ধরনের ফাংশন হতে পারে, ঠিক আছে, f c থেকে c তে be defined by fz is equal to z কিউব, এরকম একটা ফাংশন দিলাম, fz টা হচ্ছে z কিউব। আচ্ছা, এই যে ফাংশনটা দিলাম তোমরা দেখি তো চেষ্টা করে পারো কিনা এর ইউ পার্ট আর ভি পার্ট কত। z টাকে ধরে নাও আগে এক্স প্লাস আই ওয়াই, সি থেকে কমপ্লেক্স থেকে, তাহলে দেখি কে বলতে পারে fz কত হবে, জেড কিউব, জেড কিউব মানে জেড এর মান আমরা ধরে নিয়েছি এক্স প্লাস আই ওয়াই, তাহলে এক্স প্লাস আই ওয়াই তার হোল কিউব, ভাঙো এটাকে, ফর্মুলা এ প্লাস বি তার হোল কিউব কি হবে, তাহলে কে বলতে পারে এক্স এস কিউব? পারবে না নাকি? একবারে পারবে রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্টকে আলাদা আলাদা করতে, না পারবে না, নাহলে ফর্মুলা ফেলতে হবে, প্লাস থ্রি আই এক্স স্কোয়ার ওয়াই, তারপর প্লাস থ্রি, হ্যাঁ, এক্স আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার ওয়াই স্কোয়ার করলে কত হবে, করে দিও মাইনাস করে, আর মাইনাস না প্লাস কত হবে, এটা আই কিউব ওয়াই কিউব, ব্যাস। তাহলে এইটাকে যদি আমরা নিয়ে নিই এক্স এস কিউব, আর এইখানে হচ্ছে মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, ঠিক আছে চলবে, এই যে এক্স এস কিউব, আর এখানে দেখো আই স্কোয়ার হলে মাইনাস ওয়ান হয়ে যাবে, আর ইমাজিনারি পার্ট কে বলতে পারে কত হবে, আই ইন্টু ইমাজিনারি পার্টটা ঝট করে বলো কত হবে, আই কমন নিই, তাহলে কত হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই, তারপর মাইনাস ওয়াই কিউব। তাহলে সেখান থেকে ইউ অফ এক্স ওয়াই কত, ইউ অফ এক্স ওয়াই হচ্ছে এক্স এস কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার, আর ভি ইমাজিনারি পার্ট কত, ইমাজিনারি পার্টটা হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব। সকলে কি বুঝতে পারলে যে যে কোনো কমপ্লেক্স ফাংশন আমরা নিই, যেটা খুশি নাও, সেই কমপ্লেক্স ফাংশনের দুটো পার্ট থাকে, একটা ইউ পার্ট মানে রিয়াল পার্ট, একটা ভি পার্ট মানে ইমাজিনারি পার্ট। ক্লিয়ার?
বোঝা গেছে? কারো কোনো কোশ্চিন থাকলে আমাকে বলো, যে স্যার এরকম একটা ফাংশন নিন বা ওরকম একটা ফাংশন নিন, দেখান স্যার কি হচ্ছে না হচ্ছে। এরকম কারো কোনো কোশ্চিন, কারো কোনো বক্তব্য? কমপ্লেক্সের ক্ষেত্রে কনস্ট্যান্ট ফাংশন থাকতে পারে না? কমপ্লেক্সের ক্ষেত্রে কনস্ট্যান্ট ফাংশন থাকতে পারে কি পারে না? কে বলতে পারে কমপ্লেক্সের ক্ষেত্রে যদি কোনো একটা কমপ্লেক্স ফাংশন নিই তাহলে কনস্ট্যান্ট থাকবে? একটা কমপ্লেক্স ফাংশন কনস্ট্যান্ট হতে পারে না পারে না? যেমন রিয়ালের ক্ষেত্রে কনস্ট্যান্ট হয় কি না, এফ এক্স ইকুয়াল টু ওয়ান, এফ এক্স ইকুয়াল টু টু, তার মানে সমস্ত কিছু একে যাচ্ছে, সমস্ত কিছু দুইয়ে যাচ্ছে। কমপ্লেক্সের ক্ষেত্রে এরকম কনস্ট্যান্ট ফাংশন হতে পারে? যদি হতে পারে তাহলে তার উদাহরণ দাও যে কোনো একটা। কে বলতে পারে? সিম্পল জিনিস তো। কোনো একটা কমপ্লেক্স ফাংশন যদি নিই তাহলে তার ক্ষেত্রে, হ্যাঁ, কনস্ট্যান্ট হতে পারে কিনা সেটা বলো কেউ একজন। যে হ্যাঁ স্যার এত হবে, এফ জেড ইকুয়াল টু এত হলে কনস্ট্যান্ট হবে, কেউ একজন। কমপ্লেক্সের ক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, যেরকম রিয়ালের ক্ষেত্রে আছে সেরকমই ফাংশন। দেখো কমপ্লেক্সের ক্ষেত্রে বিষয়টিকে আমি বলে দিই। কমপ্লেক্সের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম একটা ফাংশন দেওয়া থাকবে। আমরা যখন ছোটবেলা ফাংশন পড়েছি ফার্স্ট সেমিস্টারে, বা তোমরা 11 12 যখন ফাংশন পড়েছো তখন কিভাবে পড়েছো? যে একটা ডোমেন থাকবে, একটা কোডোমেন থাকবে, ডোমেনের এলিমেন্ট গুলোকে কোডোমেনে ম্যাপ করে যাবে, বাস এই তো কাজ একটা ফাংশনের। তাহলে এবার ডোমেনটাকে আমি সি নিচ্ছি কমপ্লেক্স, আর কোডোমেনটাকেও সি নিচ্ছি, তাহলে এই তো ব্যাপার। যখন ডোমেনটা আর নিই তখন রিয়াল অ্যানালিসিস হয়ে যায়। যখন ডোমেনটা R2 নিয়ে নিই তখন ফাংশন অফ সেভার ভেরিয়েবলস হয়ে যায়, মানে টু ভেরিয়েবলস, R3 নিলে থ্রি ভেরিয়েবলস, R4 নিলে ফোর ভেরিয়েবলস, Rn নিলে এন ভেরিয়েবলস। যদি এক্স নিই তাহলে ম্যাট্রিক্স স্পেসের মতো ব্যাপার হয়ে যায়, স্পেস অন্য কিছু। যাই হোক, তাহলে কমপ্লেক্স থেকে কমপ্লেক্স। এবার কনস্ট্যান্ট মানে কি? যে কোনো ম্যাপিং বা যে কোনো ফাংশন কনস্ট্যান্ট কি? ডেফিনেশন সবসময় সেম, সেট যাই হোক ডেফিনেশন শেষ, ডোমেন চেঞ্জ হতে পারে। কে বলতে পারে কনস্ট্যান্ট ফাংশনের ডেফিনেশন কি? কোনো একটা ফাংশন বা কোনো একটা ম্যাপিং কখন কনস্ট্যান্ট হয়? যখন সবাইকে, যখন সে সবাইকে কি করে, ফাংশনটা সবাইকে, কেউ বলতে পারছে না, কোথায় ম্যাপ করে? একটাই পয়েন্টে ম্যাপ করবে। একটাই পয়েন্টে ম্যাপ করবে। তাহলে এই ক্ষেত্রেও কমপ্লেক্সের ক্ষেত্রেও যদি আমি একটা কনস্ট্যান্ট ফাংশনের উদাহরণ দিই তাহলে কি হবে? বলো, যে কোনো কিছু বলো, না এই তো বলতে পারছো তো, বলো। এফ জেড ইকুয়ালস টু ওয়ান প্লাস আই। এফ জেড ইকুয়াল টু ওয়ান প্লাস আই, কেন ওয়ান নিলে কি হবে? ওয়ান কমপ্লেক্স না? ওয়ান নিলেও হবে। হ্যাঁ, যদি আমি ওয়ানও নিই, ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান প্লাস জিরো হয়, তাহলে এফ জেড ইকুয়াল টু ওয়ান, ওয়ানও তো কমপ্লেক্স। হ্যাঁ, তুমি যদি বলো স্যার এফ জেড ইকুয়াল টু ওয়ান না নিয়ে আপনি ওয়ান প্লাস আই নিন, তাও হবে, কারণ ওয়ান প্লাস আই কমপ্লেক্স। তার মানে সবাই, সমস্ত জেড গুলো যদি ওয়ানে যায় বা ওয়ান প্লাস আইতে যায়, বা তোমার ইচ্ছে তুমি যেখানে খুশি নিয়ে যেতে পারো, কারণ কনস্ট্যান্ট ফাংশন ইউনিক হয় না, যেটা ইচ্ছা হতে পারে। তার মানে সবাই এক জায়গাতে যাবে, এই ধরনের ফাংশন গুলো কনস্ট্যান্ট। দিস টাইপ অফ ফাংশন হচ্ছে কনস্ট্যান্ট। আইডেন্টিটি ফাংশন, বলো কমপ্লেক্সের ক্ষেত্রে আইডেন্টিটি ফাংশন কে বলতে পারে? আইডেন্টিটি ফাংশনের ডেফিনেশন কি আমরা শিখেছিলাম? এফ জেড ইকুয়াল জেডে টু কত নিয়ে যাবে। হবে? এফ জেড কত হবে? জেডটা জেডে নিয়ে যাবে, এফ জেড হচ্ছে জেড হয়ে যাবে, তাহলে এটা আইডেন্টিটি ফাংশন। তো কনস্ট্যান্ট ফাংশন, আইডেন্টিটি ফাংশন যেগুলো পড়ে এসেছিলাম সেগুলো একই, কমপ্লেক্সের ক্ষেত্রে নতুনত্ব কিছু নেই। জেড কে জেডে নিয়ে যাচ্ছে, ওয়ান প্লাস আই কে ওয়ান প্লাস আইতে, টু প্লাস আই কে টু প্লাস আইতে, টু কে টু তে, শুধু আই কে আইতে, মানে যা পয়েন্ট নেবে তাকে সেখানে ম্যাপ করবে, সেটা আইডেন্টিটি ফাংশন। এইভাবেই তো আমরা পড়ে এসেছি। তাহলে আগে যেরকম ভাবে কনস্ট্যান্ট পড়ে এসেছি, আইডেন্টিটি পড়ে এসেছি, এখনো একই জিনিস। তাহলে এই ফাংশনের ব্যাপার সেটা কি বুঝতে পেরেছো? ক্লিয়ার একদম বিষয়গুলো? ওকে, নেক্সট হচ্ছে আমরা চলে আসি লিমিট, কন্টিনিউটি আর ডিফারেন্সিবিলিটি। সবার আগে লিমিট চ্যাপ্টারটা নিয়ে একটু আলোচনা করি, বা চ্যাপ্টার না, একটা খালি ডেফিনেশন শেখাই, সেখান থেকে আমরা কন্টিনিউটি চলে যাবো। লিমিটটা তোমাদের ওরকম সিলেবাসে নেই, মাঝে মধ্যে দু একটা লিমিট বের করতে বলে বা লিমিট এক্সিস্ট করছে কিনা দেখাতে বলে, সেটা আমি করিয়ে দিব, চিন্তা নেই। ধরো আমরা এরকম একটা ফাংশন দিলাম, হ্যাঁ, ফাংশন কিন্তু যাই নেব সেটা কিন্তু মনে রাখবে সব সময় কমপ্লেক্স ফাংশন নেব। আমি কিন্তু না বললেও মনে রাখবে যে স্যার এখানে যা নিয়েছে সব কমপ্লেক্স ফাংশন, কারণ স্যার শুরু করেছে কমপ্লেক্স অ্যানালিসিস। লেট এফ জেড, আচ্ছা কোন একটা ফাংশন যখন এফ জেড নিই তখন তার দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ইউ পার্ট, একটা ভি পার্ট, বা ভালোভাবে বলতে গেলে একটা রিয়াল পার্ট, একটা ইমাজিনারি পার্ট। তাহলে এফ জেড একটা ফাংশন, ঠিক আছে, অন এ ডোমেন ডি। যদি মনে করো ডোমেন ডি নেবে তাহলে ডি নাও, আর যদি মনে করো না স্যার একবারই আমি কমপ্লেক্স প্লেনেই নেব, যে কোনো কমপ্লেক্স নাম্বার হতে পারে, তাহলে অন এ কমপ্লেক্স প্লেন। কে বলতে পারে আমি কমপ্লেক্স কে কেন প্লেন বলছি? কেউ বলতে পারবে?
এই কমপ্লেক্স আর টু প্লেন থাকে কেন বলছি? দুটো Two ডাইমেনশন। dimension. একদম কমপ্লেক্স অ্যাকচুয়ালি ওভার আর নেই তো, ওভার আর এ টু ডাইমেনশন হয়। টু ডাইমেনশন মানে এক্স অ্যাক্সিসটা আমরা রিয়াল অ্যাক্সিস বলি, রিয়াল জেড, আর ওয়াইটাকে আমরা বলি ইমাজিনারি জেড। তো অ্যাকচুয়ালি যখনই আমরা টু ডাইমেনশন এরকম নিই তখন এটা একটা প্লেন তৈরি করে, এই যে একটা প্লেন তৈরি করে এরকম, বুঝতে পেরেছো? এটা দেওয়াল, এই দিকের দেওয়াল ধরো, এই যে এরকম একটা প্লেন তৈরি করে। তাহলে এই যে প্লেন, সেই প্লেনের মধ্যে যে কোনো পয়েন্ট হতে পারে বলে সেটাকে আমরা কমপ্লেক্স প্লেন আকারে ট্রিট করছি, আর কিছুই না। যাই হোক, তাহলে এফ জেড হচ্ছে এরকম একটা ফাংশন নিচ্ছি অন সি বা একটা কমপ্লেক্স প্লেনের উপর, ঠিক আছে? এবার উই সে দ্যাট, ঠিক আছে, একটা কাজ করি, লেট আমরা এরকম একটা পয়েন্ট নিচ্ছি x0 y0। দেখো ডোমেন ডিও নিতে পারো, না হলে পুরো প্লেনও নিতে পারো, আমি যা ইচ্ছা আমি এখানে পুরো প্লেন নিচ্ছি। আর ডি দিলে ডি বলতে পারতাম যে x0 y0 ডিতে আছে, তাহলে x0 y0 এরকম একটা পয়েন্ট। এবার তুমি যদি বলো যে স্যার আপনি এরকম x0 y0 কেন নিচ্ছেন, কমপ্লেক্সের ক্ষেত্রে তো আমরা জেড আকারে নিই, তো জেডটা তাহলে কত হবে বলো? x0 y0 না বলে এটাকে X, আমরা, Y, X, Y. না এক্স কমা ওয়াই না, x0 y0 একটা পয়েন্ট নিয়েছি সি তে, মানে আমি পয়েন্টটা তাহলে কি বলতে চাইছি? এক্স X জিরো zero প্লাস plus আই I ওয়াই Y জিরো। into. একদম, x0 y0 সি তে থাকা মানে ব্র্যাকেটে, যেটা বিষয়টা ব্র্যাকেটে আমি বলে দিচ্ছি, তার মানে এরকম একটা z0 নিয়েছি। হ্যাঁ, কিভাবে বলবো, কিভাবে সুবিধা হবে? টু ভেরিয়েবলের সুবিধা হবে না কমপ্লেক্সে? ব্যাপারটা কিন্তু একই। আচ্ছা আমি দু রকম ভাবেই নিয়ে নিই, হ্যাঁ। প্রথমে তাহলে আমি এইভাবে নিই, প্রথমে এইভাবে নিই, এটাকে বাদ দাও। প্রথমে আমরা দুভাবেই লিখছি, কারণ দুভাবেই ব্যাপারটা আমরা শিখবো। z0 নিচ্ছি, z0 হচ্ছে x0 প্লাস i y0। কোথা থেকে নিচ্ছি? ডোমেন, ডোমেন কি আছে? কমপ্লেক্স প্লেনে বলে দিচ্ছি, মানে সি হচ্ছে ডোমেন। তাহলে z0টা বুঝতে পেরেছো, x0 প্লাস i y0। আর যদি 2D আকারে লিখতাম তাহলে x0, y0, ব্যাপারটা কিন্তু একই। তাহলে এরকম একটা পয়েন্ট নিয়ে নিলাম। এবার সে দ্যাট আমরা কি বলছি, লিমিট z টেন্স টু z0 এফ জেড ইজ ইকুয়াল টু, সাপোজ ধরো কোন একটা এল হলো, লিমিট এলটা ক্যাপিটাল হাতে লিখছে, ঠিক আছে, ক্যাপিটাল লেটার লিখলাম, ধরো এল হলো, যেমন আমরা রিয়েল অ্যানালিসিসে পড়ে এসেছি, লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইকুয়াল টু এল। সেরকমই লিমিট এক্স টেন্স টু সি না বলে এখানে জেড টেন্স টু z0 এফ জেড ইজ ইকুয়াল টু এল। তাহলে এইভাবে যদি কোনো একটা লিমিট আমরা নিয়ে থাকি, তাহলে বলছে কখন আমরা বলতে পারবো যে এফ জেড ক্যাপিটাল এল এর দিকে টেন্স করবে, জেড টেন্স টু z0 হলে যদি ফর ইচ, একদম অ্যানালিসিসের মতোই ডেফিনেশন, পজিটিভ এপসাইলন। দেখবে রিয়েল অ্যানালিসিস কেউ যদি পড়ো তাহলে লিমিটের ডেফিনেশনটা একদম এরকমই থাকে। ফর ইচ পজিটিভ এপসাইলন দেয়ার এক্সিস্ট এ পজিটিভ ডেল্টা সাচ দ্যাট, কেউ বলতে পারবে লিমিটের ডেফিনেশন কি হবে? কমপ্লেক্সে একই হবে, জাস্ট ওখানে ছিল এক্স, এখানে জেড, এফ অফ ওখানে জেড মাইনাস এফ অফ জেড মাইনাস, এফ অফ জেড জিরো মডিউলাসের ভিতরে। না এফ অফ জেড জিরো না, এল কোথায় যাচ্ছে? ওটা এলে যাচ্ছে। এফ অফ জেড জিরোটা কন্টিনিউটির ক্ষেত্রে বলছো, এফ অফ এক্স হ্যাঁ, মাইনাস এফ অফ লেস সি, দেন এপসাইলন। ঠিক আছে। এখানে হবে এফ জেড মাইনাস এল, যেখানে যাচ্ছে, হ্যাঁ এফ জেডটা কোথায় যাচ্ছে? এলে যাচ্ছে, তাহলে এফ জেড মাইনাস এল সেটা হবে লেস দেন এপসাইলন ফর অল জিরো লেস দেন মড অফ, বলো, জেড মাইনাস জেড জিরো লেস দেন ডেল্টা। লেস দেন ডেল্টা। পারফেক্ট, ভেরি গুড, ঠিক বলেছো। আর এই জিনিসটাকে যদি আমি 2D আকারে বলতাম, মানে কমপ্লেক্সটাকে যদি এরকম ভাবে না ধরে আমি এরকম ভাবে বলতাম, অ্যানাদার ওয়ে বা অ্যানাদার মেথড, আমি যদি অ্যানাদার ডেফিনেশন ইউজ করতাম, দেখো ব্যাপারটা একই। স্যার ওটা ব্যাপারটা L হবে, Z minus L. না, জেড মাইনাস এল হবে না, জেড মাইনাস জেড জিরো, জেড জেড জিরোতে যাচ্ছে, ব্যাপারটা বোঝার চেষ্টা করো, বুঝতে পারছো না? অ্যানালিসিস রিয়ালের ডেফিনেশন শেখাবো, লিমিট এক্স টেন্স টু সি এফ এক্স ইকুয়াল টু এরকম যদি স্মল এল নিই, তাহলে ওই সমস্ত এপসিলন টেপসিলন লিখবে, মড অফ এফ এক্স মাইনাস এল লেস দেন এপসিলন হলে ফর অল মড অফ এক্স মাইনাস সি লেস দেন ডেল্টা। আর এখানে সরি, লিমিটের ক্ষেত্রে এখানে বলতে হয় হ্যাঁ জিরো, কারণ নেইবারহুড মানে এক্সটা সি হতে পারে না, এরকম এটা সি হবে, তার মানে এখানে জেড জিরো হবে। এই ব্যাপারটা বোঝাতে পারছি না? এগুলো অ্যানালিসিস থেকে তো তোমাদের বলে দিয়েছিলাম কিন্তু, যে হ্যাঁ স্যার ঠিক আছে। জেড জেড জিরোর দিকে যাচ্ছে, জেড জেড জিরোর দিকে যাচ্ছে মানে কি, জেড আর জেড জিরোর মধ্যে জেড, তাহলে কি হয়, জেড জিরোকে কেন্দ্র করে নেইবারহুড থাকবে,
জেড জিরোকে কেন্দ্র করে নেইবারহুড মানে এই মডটাকে ভাঙো। তাহলে জেড দেখো জেড জিরো মাইনাস ডেল্টা থেকে জেড জিরো প্লাস ডেল্টার মধ্যে থাকবে জেড, তাহলে জেড জিরোর কাছাকাছি গেলে এফ জেড এল এর কাছাকাছি যাবে, ব্যাপারটা তো এটাই। তো এখন কমপ্লেক্সের ক্ষেত্রে যদি আমাকে এখন ওগুলো বোঝাতে হয় তাহলে মুশকিল। রিয়ালের ক্ষেত্রে কিন্তু এগুলো আমি অনেকবার বুঝিয়ে দিয়েছি, নাহলে দেখে নিবে লিমিট চ্যাপ্টারটা, আমার ফ্রিতেও আছে ইউটিউবে, ওটা এমনি দেখতে পাবে, কোনো অসুবিধা নেই। আর মানে লেকচার নম্বর 22 বা এরকম কিছু একটা আছে লিমিটের ডেফিনেশন, ওটা দেখে নিবে যে লিমিট বলতে কি বোঝাচ্ছি। আর এখন কিন্তু কমপ্লেক্সের ক্ষেত্রে যদি আমাকে ওগুলো বোঝাতে হয় তাহলে কমপ্লেক্সের সিলেবাস শেষ করা খুব মানে চাপ হয়ে যাবে, আমি কিন্তু আগে থেকেই বলে রাখছি না, লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি ওগুলো অ্যানালিসিসের ক্ষেত্রে কি বলেছিলাম সেগুলো পড়ে নিতে হবে। তাহলে জেড যদি জেড জিরোর দিকে যায় তার মানে জেড মাইনাস জেড জিরো তার মড যদি লেস দ্যান ডেল্টা হয়, আর জেডটা জেড জিরো হবে না সেটার জন্য গ্রেটার দেন জিরো বলতে হয়। তাহলে এফ জেড এল এর দিকে যাবে, তার মানে এফ জেড মাইনাস এল তার মডটা হবে লেস দ্যান এপসিলন। আর এই জিনিসটাকে যদি আমরা 2D আকারে বলি ব্যাপারটা একই। 2D মানে ধরো এফ জেডটা হচ্ছে এরকম ইউ অফ এক্স কমা ওয়াই প্লাস আই অফ ভি অফ এক্স কমা ওয়াই, একই রকম ভাবে, হ্যাঁ সেম জিনিস। ধরো একটা ফাংশন নিলাম, অনেক কমপ্লেক্স প্লেন। এবার আমরা জেড জিরো না বলে বিষয়টাকে আমরা এইভাবে বলতে চাইছি এক্স জিরো কমা ওয়াই জিরো, একদম সেম জিনিস। সি তে আছে, চলবে? সি তে আছে মানে কি আলটিমেটলি পয়েন্টটাকে আমরা কিভাবে লিখতে পারছি, সি তে আছে মানে পয়েন্টটাকে কিভাবে লিখতে পারছি, বুঝতে পেরেছো? এইবার যদি এরকম ভাবে আমরা 2D আকারে লিখি তার মানে আলটিমেটলি কিন্তু এক্স জিরো প্লাস আই ওয়াই জিরো, তাহলে উই সে দ্যাট লিমিট, এবার জেডটাকেও না তখন আমরা 2D আকারে বলছি, ঠিক আছে, কমপ্লেক্সটাকে অ্যাকচুয়ালি 2D আকারে ফর্মুলাটা বলছি, আর কিছুই না। তাহলে জেড মানে এক্স প্লাস আই ওয়াই, সেটাকে এক্স কমা ওয়াই, সেটা জেড জিরোতে যাচ্ছে, মইনাক জেড জিরোতে যাওয়া মানে কততে যাচ্ছে, জেড জিরো মানে কত ধরেছি আমরা এখানে, এক্স জিরো এক্স ওয়াই জিরো জিরো, কমা ভি জিরো। ওয়াই জিরো। আর এফ অফ জেড এটা বলবো না, এফ অফ জেড মানে বললে বলতে পারো তোমার ইচ্ছে, কিন্তু এফ অফ জেড মানে কত, এফ জেড মানে কত, এই যে এইটা। বা ঠিক আছে অত ভাঙতে হবে না, এফ জেড বলো কোনো অসুবিধা নেই, কিন্তু এফ জেড মানে মনে রাখবে ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই, ওকে। সেটা এলে যাচ্ছে, কি বলতে পারবো, ইফ ফর ইচ পজিটিভ এপসাইলন, ব্যাপার একই, there exists a positive delta such that mod of fz minus l সেইটা লেস দ্যান এপসাইলন হবে কখন, ফর অল, এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। কে বলতে পারে মড অফ জেড মাইনাস জেড জিরো, এই যে জেড আর জেড জিরো, আমরা যদি জেডটাকে এক্স 0 less প্লাস, than হ্যাঁ বলো বলো, ঠিক 0 বলছো, less than x minus x0 তার হোল স্কয়ার প্লাস y minus y0 তার হোল স্কয়ার লেস দ্যান ডেল্টা স্কয়ার। ভেরি গুড। ফাংশন অফ মেট্রিক দিয়ে বললি তো আমি স্যার ডি অফ দিয়ে। হবে, কিন্তু আমি এখন ম্যাট্রিক ইউজ করতে চাইছি না, আমি নর্মালি এমনি ইয়ে করতে চাইছি, মানে টু ভেরিয়েবলটাকে আনতে চাইছি, কারণ সবসময় ম্যাট্রিক দিয়ে আমি করতে চাইছি না। বললে ঠিক, তুমি এমনি ঠিক বলছো, ম্যাট্রিক দিয়েও বললে হবে। তাহলে এটা কি একটা করব, সার্কুলার নেইবারহুডের মতো। একদম, তাহলে জেড মাইনাস জেড জিরোর মড মানে কত, জেড মাইনাস জেড জিরোর মড মানে এই যে জেড মাইনাস জেড জিরো তার মড, তার মড কত হবে, রুট ওভার এক্স মাইনাস এক্স জিরো রিয়াল পার্টের স্কোয়ার, এই যে এক জেড আর জেড জিরো বিয়োগ করো আগে, আর ওয়াই মাইনাস ওয়াই জিরো তার হোল স্কোয়ার। এইবার এইটা যদি লেস দ্যান ডেল্টা হয় তাহলে রুটটা উঠিয়ে দাও, রুটটা উঠিয়ে দিলে কি হবে এখানে, এক্স মাইনাস এক্স জিরো তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই জিরো তার হোল স্কোয়ার, রুট উঠিয়ে দিলাম, লেস দ্যান তাহলে এখানে কত হবে, রুট উঠিয়ে দিলে এখানে ডেল্টা স্কোয়ার। তাহলে এইভাবেও বলা যায়, বা কেউ যদি মনে করো স্যার রুট দিয়ে বলবো, রুট দিয়ে বলা যায়। তাহলে দুটো ডেফিনেশন কিন্তু একদম সেম, একটা ডেফিনেশন কমপ্লেক্স আকারে বললাম, আর একটা ফাংশন অফ টু ভেরিয়েবলস, কিন্তু কমপ্লেক্স যেহেতু টু ভেরিয়েবলের ফাংশন তাহলে এইভাবে বলা যায়, মনে আছে ফাংশন অফ টু ভেরিয়েবল যখন আমরা পড়েছিলাম তখন দেখবো আমরা এইভাবে বলেছিলাম, একদম সেম জিনিস। এবার যদি আমরা কন্টিনিউটি চলে আসি, কন্টিনিউটি বলছে আর কিচ্ছু নাই, এল এর জায়গাটা চেঞ্জ হয়ে যাবে আর বাকি সব সেম, আর এখানে জিরোটা হয় না। কন্টিনিউটি যদি বলি, কন্টিনিউটি অফ এ ফাংশন, ওখানে f অফ z0 হয়ে যাবে। একদম কন্টিনিউটি অফ এ ফাংশন, তাহলে একরকম ভাবে বলছি কারণ দু রকম ভাবে ডেফিনেশন লেখা যায়, ওটাও কিন্তু দু রকম ভাবে লেখা যায়, আমি আর দু রকম করে সব জায়গায় লেখাচ্ছি না, জাস্ট কমপ্লেক্স দিয়ে লেখাচ্ছি। তাহলে কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস কিনা সেটা বলার জন্য কি করতে হবে, একটা ফাংশন এফ জেড নিচ্ছি, সেটা মনে রাখবে সব সময়, এই গোটা কমপ্লেক্স অ্যানালিসিস যতদিন করাবো সব সময় এফ জেড কে আমরা ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই আকারে লিখবো, ঠিক আছে। এইটা ধরো একটা ফাংশন, কি ফাংশন, কমপ্লেক্স ফাংশন, তাহলে একটা ফাংশন অনেক কমপ্লেক্স প্লেন,
তাহলে একটা পয়েন্ট নিচ্ছি Z0, তাকে এইভাবে ধরছি x0 প্লাস IY0, সেটা C থেকে। তাহলে দেন f is said to be, f মানে কমপ্লেক্স ফাংশনটা কিন্তু, হ্যাঁ, is said to be continuous at Z0, কখন? if একদম আগের মতো for each positive epsilon there exists a positive delta such that, এবার ডেফিনেশনটা কে বলতে পারে? mod of f fz। of z minus f of z0 less than epsilon for all z minus z0 less than delta. একদম সঠিক। fz মাইনাস এফ অফ জেড জিরো, তার মানে এই জায়গাটা খালি সামান্য চেঞ্জ হয়ে যায়, এলটা যেটা আছে সেই এল এর জায়গায় এফ অফ জেড জিরো হয়। ফর অল মড অফ জেড মাইনাস জেড জিরো লেস দ্যান ডেল্টা। আর পরবর্তীকালে যদি তোমার মনে হয় যে মড অফ জেড মাইনাস জেড জিরো লিখবো না, তাহলে জেড মানে এক্স প্লাস আই ওয়াই, জেড জিরো মানে এক্স জিরো প্লাস আই ওয়াই জিরো, তাহলে সেইটাকে তুমি চেঞ্জ করে এইভাবেও বলতে পারো ফর অল এক্স মাইনাস এক্স জিরো তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই জিরো তার হোল স্কোয়ার লেস দ্যান ডেল্টা স্কোয়ার, তোমার যেটা ইচ্ছে। ক্লিয়ার? বিষয় একদম পরিষ্কার কিনা? কন্টিনিউটি ডেফিনেশন, তাহলে এটা গেল হচ্ছে কন্টিনিউটি ডেফিনেশন, আর এটা গেল হচ্ছে লিমিটেড ডেফিনেশন। এই অ্যানাদার ডেফিনেশন বা অ্যানাদার ফর্ম যেটা করালাম সেই ফর্মটা মনে রাখার চেষ্টা করো, ব্যাপারটা একই, কমপ্লেক্স থেকে দুটো ভেরিয়েবলে ট্রান্সফার করে দিলাম। ওকে, ডেফিনেশন গুলো মুখস্থ করে নিতে হবে খুব ঝটঝট করে, বেশি সময় দেওয়া যাবে না। ডেফিনেশন গুলো কিন্তু আজকের মধ্যেই মুখস্থ করে নিতে হবে, কারণ এই ডেফিনেশন গুলো কিন্তু এরপরে আবার কাজে লাগবে। এবার একটা থিওরেম আছে, খুব ইম্পর্টেন্ট থিওরেম, এবং আস্তে আস্তে কিন্তু আমরা ডিফারেন্সিবিলিটির দিকে আস্তে আস্তে ঢুকবো, কিন্তু তার আগে কিছু কিছু জিনিস করাবো। একটা মজার জিনিস হচ্ছে, যদি কোনো একটা ফাংশন আমরা নিয়ে নিই fz, যার দুটো পার্ট, একটা পার্ট হচ্ছে রিয়াল পার্ট যেটাকে আমরা uxy বলি, আর আরেকটা পার্ট হচ্ছে ইমাজিনারি পার্ট যেটাকে আমরা vxy বলি, কিন্তু তার সঙ্গে আই যুক্ত করে সেটাকে ইমাজিনারি বোঝাই। বলছি এরকম একটা কমপ্লেক্স ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, ধরো একটা কমপ্লেক্স ফাংশন কন্টিনিউয়াস কোন একটা পয়েন্ট z0-তে, এট এ পয়েন্ট Z0-তে, ধরো Z0-তে সেটা কন্টিনিউয়াস হলো, Z0 কিন্তু C-তে আছে। আচ্ছা Z0টাকে একটা কাজ করি, আগে লিখে দিই Z0 পয়েন্টটা, সেটা হচ্ছে x0 প্লাস IY0, ঠিক আছে, সেটা C-তে আছে। তাহলে এরকম কোনো একটা ফাংশন যার দুটো পার্ট আছে সেটা আমরা বলে দিয়েছি, সেটা যদি কোনো একটা Z0 পয়েন্টে কন্টিনিউয়াস হয়, তাহলে বলছি ইফ অ্যান্ড অনলি ইফ, একদম কিন্তু বোথ সাইড ট্রু, নেসেসারি আর সাফিসিয়েন্ট, তার রিয়াল পার্ট যেটা আছে না UXY, এই যে রিয়াল পার্ট কমপ্লেক্সটার, এবং তার ইমাজিনারি পার্ট যেটা আছে VXY, বলছি এরাও কন্টিনিউয়াস হবে, আর বোথ কন্টিনিউয়াস। কি বললাম? বললাম যদি FZ কন্টিনিউয়াস হয়, কোনো একটা কমপ্লেক্স ফাংশন যদি কন্টিনিউয়াস হয় কোনো একটা পয়েন্ট Z0-তে, তাহলে তার রিয়াল পার্ট ইউ আর ইমাজিনারি পার্ট ভি অফ এক্স ওয়াই তারাও হবে কন্টিনিউয়াস। কিন্তু এবার কে বলতে পারে UXY-টা কি ধরনের ফাংশন? কমপ্লেক্স ফাংশন না রিয়াল ফাংশন? Real কমপ্লেক্স, function of two variable x, comma. কমপ্লেক্স ফাংশন আর রিয়াল ফাংশন, হ্যাঁ ঠিক বলছো, বলো আরেকবার, কমপ্লেক্স না রিয়াল? Real valued function of two variable x, comma. এরা কিন্তু রিয়াল ভ্যালুড ফাংশন, কিন্তু কতগুলো ভেরিয়েবলের? দুটো ভেরিয়েবলের। তার মানে এবার কি ফাংশন জানো, এরা এরা অ্যাকচুয়ালি ফাংশন অফ টু ভেরিয়েবলস, মানে সেভারাল ভেরিয়েবলস। তাহলে বোথ আর কন্টিনিউয়াস হবে। তাহলে কোথায় কন্টিনিউয়াস হবে? এবার কিন্তু কমপ্লেক্সের কোনো গল্প নেই, এগুলো কিন্তু রিয়াল ফাংশন, কিন্তু টু ভেরিয়েবল, তাহলে কোথায় কন্টিনিউয়াস হবে কেউ বলতে পারবে? x0, comma y0 তে, মানে u of x0, comma y0. হ্যাঁ, অরিন্দম সব আগের থেকে কি করে জেনে যাচ্ছে? অরিন্দম দুর্ধর্ষ পড়াশোনা করছো। ও ঠিক বলছে, ও বলছে স্যার x0, y0 এই পয়েন্টটাতে UXY-টা কন্টিনিউয়াস হবে, VXY-টাও এই পয়েন্টে কন্টিনিউয়াস হবে। তাহলে ব্যাপারটা কিন্তু সিমিলার। যদি FZ কন্টিনিউয়াস হয়ে যায় Z0-তে, Z0 দুটো পার্ট, একটা x0 একটা y0, তাহলে ইউ আর ভি, FZ এরই দুটো পার্ট ইউ আর ভি, রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট, সেই পার্ট গুলো কি হবে? কন্টিনিউয়াস হবে। কোথায় কন্টিনিউয়াস হবে? x0, y0। তারপর উল্টোটাও ট্রু,
যদি রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট যদি কোনো একটা কমপ্লেক্স ফাংশনের কন্টিনিউয়াস হয় জেড এক্স জিরো ওয়াই জিরোতে, তাহলে এফ জেডটাও বলছে কন্টিনিউয়াস হবে জেড জিরোতে, যেখানে জেড জিরো হচ্ছে এক্স জিরো প্লাস ওয়াই ওয়াই জিরো। ক্লিয়ার? ভেরি গুড। তাহলে প্রমাণটা শুরু করি। খুবই ইম্পর্টেন্ট থিওরেম, পরীক্ষায় আসতে পারে। তাহলে কোন সাইডটা আগে করব? যে কোনো একটা সাইড আগে করতে হবে। কোনটা করব? লেট এফ জেড ধরে নিচ্ছি কন্টিনিউয়াস অ্যাট জেড জিরোতে। ঠিক আছে? জেড জিরো মানে এক্স জিরো প্লাস আই ওয়াই জিরো। একটু আগে একটা ডেফিনেশন লিখেছিলাম কন্টিনিউটির, বলো তো সেই ডেফিনেশন অনুসারে কি বলতে পারি? এই যে এফ জেড যদি জেড জিরোতে কন্টিনিউয়াস হয়, এখনই একটা ডেফিনেশন লেখালাম, তাহলে কি হবে? একটা এপসাইলন যদি আমরা চুজ করে নিই, কে বলতে পারে? মেয়েদের মধ্যে কেউ কিছু বলছো না কেন? কি বলতে পারি তাহলে? এরকম একটা পজিটিভ ডেল্টা পাবো, সাজ দ্যাট কি হবে? এফ জেড মাইনাস এফ অফ জেড জিরো, এই যে ডেফিনেশন, এফ জেড মাইনাস এফ অফ জেড জিরো লেস দেন হবে এপসাইলন তার মড ফর অল মড অফ জেড মাইনাস জেড জিরো লেস দেন হবে ডেল্টা। এই তো ডেফিনেশন। এটাই তো বলতে চেয়েছি যে এফটা জেড জিরোতে কন্টিনিউয়াস হলে এটা হয়। পরিষ্কার? না পরিষ্কার হয়নি? আচ্ছা, কতগুলো বিষয় এবার আমার জানানোর দরকার তোমাদেরকে, সেটা আমি বলে রাখি। 1 নম্বর, যদি জেডটা এক্স প্লাস আই ওয়াই হয়, তাহলে এফ জেড কত বলেছো গো? এফ জেড, এফ জেড ধর একটা স্টাইল আছে, দেখেছো এফ জেডটা কি বলেছে? ইউ জেড এর রিয়াল পার্ট কত গো? এক্স, কমা জেড এর ইমাজিনারি পার্ট হলো প্লাস আই ভি জেড এর রিয়াল পার্ট জেড এর ইমাজিনারি পার্ট। তাহলে এই অনুসারে যদি জেড জিরোটা এক্স জিরো প্লাস আই ওয়াই জিরো হয়, তাহলে তোমাদের মধ্যে কে বলতে পারে এফ অফ জেড জিরো কত হবে? পারছো না কেউ? স্টাইলটা শিখিয়ে দিলাম তো। E of x0, y0 plus I into v of x0, y0. ঠিক বলছে? বাকিটা কি বলছে দেখতে পাচ্ছো? বলছে এফ জেড, জেড কে আপনি যদি এক্স প্লাস আই ওয়াই ধরেন, তাহলে এফ জেড কে আপনি ইউ এক্স কমা ওয়াই ধরছেন, মানে ইউ এক্স কেন ধরছেন? কারণ জেড এর রিয়াল পার্ট। আর ওয়াই কেন ধরছেন? জেড এর ইমাজিনারি পার্ট। প্লাস আই ভি আবার জেড এর রিয়াল পার্ট জেড এর ইমাজিনারি পার্ট। এবার আমি যদি জেড জিরোটাকে এক্স জিরো প্লাস আই ওয়াই জিরো নিই, তাহলে জেড জিরো রিয়াল পার্ট কত? এক্স জিরো। জেড জিরোর ইমাজিনারি পার্ট কত? ওয়াই জিরো। তাহলে সেই অনুসারে এফ অফ জেড জিরো কত হবে? এবার এফ জেড এর বদলে এফ জেড জিরো, তাহলে কত হবে? ইউ এক্স জিরো কমা ওয়াই জিরো প্লাস আই ভি এক্স জিরো কমা ওয়াই জিরো। এটা কি সবাই বুঝতে পেরেছো? এটা কিন্তু আমি রাফে করালাম। তাহলে তোমরা বলো, এখান থেকে যদি আমি এবার ভাঙা স্টার্ট করি, এফ জেড মানে কত দেওয়া আছে কোশ্চিনে? ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই, চলবে? ওকে। মাইনাস এফ জেড জিরো, এফ জেড জিরো কত আছে বলো? ইউ কত হয়? ইউ কত হয়? এক্স জিরো কমা ওয়াই জিরো প্লাস আই, এগুলো কিন্তু সব কাজে লাগবে। আবার যেভাবে ভাঙছি, ভাঙাটা বুঝতে পেরেছো কেন এক্স জিরো ওয়াই জিরো হলো? কারণ জেড জিরোর মানটা হচ্ছে এক্স জিরো প্লাস আই ওয়াই জিরো। টোটালটার উপর মড লেস দেন এপসাইলন ফর অল জেড মাইনাস জেড জিরো লেস দেন ডেল্টা। একটু আগে করালাম, জেড মাইনাস জেড জিরো লেস দেন ডেল্টা হলে জেড কত জেড জিরো কত, সেখান থেকে ক্যালকুলেশন করে কত হবে? জেড কত? এক্স প্লাস আই ওয়াই, জেড জিরো কত? এক্স জিরো মাইনাস, সরি এটা প্লাস করে দিই, লেস দেন ডেল্টা। বাস। তাহলে এইখানে রিয়াল পার্ট কত? মড নিলে কি করে আমরা একটা কমপ্লেক্স নাম্বারের মডকে আমরা কি করে ভাঙি? তাহলে কমপ্লেক্স নাম্বার এটার মড আছে, এবার মডকে ভাঙতে গেলে আগে রিয়াল পার্ট গুলোকে একসাথে নাও। রিয়াল পার্ট গুলোকে একসাথে নিলে কত হবে? মড অফ ইউ এক্স ওয়াই, আর কোনটা রিয়াল পার্ট? এক্স জিরো ওয়াই জিরো। তারপর বলো প্লাস কি হবে? আই কমন নাও, মড অফ ভি অফ এক্স জিরো ওয়াই জিরো, এই যে চলবে? সরি, ভি অফ এক্স জিরো ওয়াই জিরো কত? vx1. আগে ভি অফ এক্স ওয়াই, তারপর বলো মাইনাস আই কমন নিয়ে নিয়েছি তো, চিন্তার কিছু নেই, ভি অফ এক্স জিরো ওয়াই জিরো হবে, তার উপর মড লেস দেন এপসাইলন। আর এইটা কত হবে? মড অফ এক্স মাইনাস এক্স জিরো প্লাস আই কমন নাও ওয়াই মাইনাস ওয়াই জিরো। এবার
কে বলতে পারে এখান থেকে কি বলা যায়? বলো, কি বলা যায় এখান থেকে? এটার ফর্মুলা কত? ইউ এক্স ওয়াই মাইনাস ইউ এক্স জিরো ওয়াই জিরো তার হোল স্কোয়ার, চলবে? দেখো আমি যেভাবে লিখছি, কারণ মড নিয়েছি তো, প্লাস ভি এক্স ওয়াই মাইনাস ভি এক্স জিরো ওয়াই জিরো তার হোল স্কোয়ার, তার রুট কত হবে? লেস দেন এপসিলন। তার রুটটাকে উঠিয়ে দিলে কি হবে? কমপ্লেক্স তো এটা, এই যে সামথিং রিয়াল পার্ট প্লাস আই ইন্টু ইমাজিনারি পার্ট, তাহলে তার মডুলাস নিলে কি হয়? রিয়াল পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার লেস দেন এপসিলন নিয়ে, মানে রুটটা লেস দেন এপসিলন হয়, বা রুটটা উঠিয়ে দিলাম লেস দেন এপসিলন স্কোয়ার। আর এই ক্ষেত্রেও বলো না কি হবে? এক্স মাইনাস এক্স জিরোর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই জিরো হোল স্কোয়ার, তার রুট নিলে হচ্ছে লেস দেন ডেল্টা, তাই রুট উঠিয়ে দিলে লেস দেন ডেল্টা স্কোয়ার। এবার আমাকে বলতে হবে দুটো সংখ্যার স্কোয়ারের সাম, দ্য স্কোয়ার, হ্যাঁ, দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ দিস টার্মস ইজ লেস দেন এপসিলন, তাহলে প্রত্যেকটা টার্ম কত হবে? প্রত্যেকটা টার্ম কত হবে? যেহেতু দুটো সংখ্যা স্কোয়ার করেছি মানে নন নেগেটিভ, নন নেগেটিভ সংখ্যা যোগ করেছি, নিয়ে যোগফল এপসিলন স্কোয়ার থেকে ছোট, তাহলে প্রত্যেকটা কি হবে? প্রত্যেকটা টার্ম কি হবে তাহলে? এর হোল স্কোয়ারটা কি হবে? লেস দ্যান এপসিলন স্কোয়ার হবে। আর একই রকম ভাবে ভি অফ এক্স ওয়াই মাইনাস ভি অফ এক্স জিরো ওয়াই জিরো, তারও হোল স্কোয়ার কি হবে? এটাও লেস দ্যান এপসিলন স্কোয়ার হবে। এটাকে বুঝতে পারলে না? যেহেতু এইটা আর এইটা দুটো সংখ্যা দুটোই নন নেগেটিভ স্কোয়ার আছে বলে তাদের যোগফল এপসিলন স্কোয়ারের থেকে ছোট, তাহলে প্রত্যেকটা এপসিলন স্কোয়ার থেকে ছোট হবেই। দুটো সংখ্যার যোগফল এপসিলন স্কোয়ার থেকে ছোট, আর দুটো সংখ্যা নেগেটিভ না, নন নেগেটিভ, তাহলে তাদের প্রত্যেকটা কি হবে? ইচ অ্যান্ড এভরি টার্ম উইল বি, বা ইচ টার্ম ইজ লেস দ্যান এপসিলন স্কোয়ার। ফর অল, কার জন্য? এক্স মাইনাস এক্স জিরো তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই জিরো তার হোল স্কোয়ার লেস দেন ডেল্টা স্কোয়ার। এবার বলো এখান থেকে যদি আমি মড নিয়ে নিই, বুঝতে পেরেছো? রুট করে দিই, রুট করার একটা স্টাইল হচ্ছে প্লাস মাইনাস না নিয়ে মড করে দেওয়া, ওটা বেস্ট। কেন বলো তো? তাহলে প্লাস মাইনাস আর লিখতে হবে না, জাস্ট মড করে দেওয়া মানে কিন্তু ব্যাপারটা একই হয়ে গেল। তাহলে এখান থেকে যদি আমি মড নিই মড অফ ইউ এক্স ওয়াই মাইনাস ইউ এক্স স্কোয়ার ইউ এক্স জিরো ওয়াই জিরো তার হোল স্কোয়ার ছিল, তাহলে এখানে রুট করলে এটা মড, আর এখানে রুট করলে এখানে কি হবে? লেস দ্যান এপসিলন। এবার তুমি যদি বলো স্যার এখানে প্লাস মাইনাস নিলেন না, কারণ একদিকে নিলেই তো হবে, তাহলে একদিকে মড নিয়ে নেওয়া মানেই তো আলটিমেটলি তুমি প্লাস মাইনাস করেছো। ফর অল এক্স মাইনাস এক্স জিরো তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই জিরো তার হোল স্কোয়ার লেস দ্যান ডেল্টা স্কোয়ার। আর একই রকম ভাবে এই ভি এর ক্ষেত্রেও এটাকেও যদি আমি রুট করে দিই, তাহলে ভি অফ এক্স ওয়াই, হ্যাঁ, মাইনাস ভি অফ এক্স জিরো ওয়াই জিরো, বলো তার মড লেস দ্যান কত হবে? এপসাইলন। ফর অল একই রকম ভাবে এক্স মাইনাস এক্স জিরো তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই জিরো তার হোল স্কোয়ার লেস দ্যান ডেল্টা স্কোয়ার হবে, চলবে? এবার বলো এখান থেকে প্রথম ডেফিনেশন থেকে কি বলা যায়? অতএব কে বলতে পারে ফার্স্ট? এই জায়গা থেকে কি বলা যায়? এটা কার ডেফিনেশন? এটা কার ডেফিনেশন? কন্টিনিউটির। কার কন্টিনিউয়াস? কে কন্টিনিউয়াস? কার কন্টিনিউটি ডেফিনেশন? ইউ অফ এক্স ওয়াই এক্স জিরো কমা ওয়াই জিরোতে কন্টিনিউয়াস। একদম, ইউ অফ এক্স ওয়াই এক্স জিরো কমা ওয়াই জিরোতে কন্টিনিউয়াস। আর পরেরটা থেকে ভি অফ এক্স ওয়াই, এটাও হচ্ছে এক্স জিরো কমা ওয়াই জিরোতে কন্টিনিউয়াস। যদি বলো স্যার এই ডেফিনেশন কোথায় পড়েছি, ফাংশন অফ টু ভেরিয়েবলসে দেখবে এরকম ভাবে এই ডেফিনেশন করানো আছে। ওকে, কনভার্সলি উল্টোটা কে বলতে পারে? উল্টোটা কি দেখাতে হবে? বলো, খুব সোজা। কি দেখাতে হবে উল্টোটা? যদি ইউ আর ভি কন্টিনিউয়াস হয় তাহলে জেড কে কন্টিনিউয়াস দেখাতে হবে। একদম, যদি ইউ আর ভি কন্টিনিউয়াস হয়, কিন্তু কোথায়? এক্স জিরো কমা ওয়াই জিরোতে। তাহলে ইউ আর ভি বি বোথ কন্টিনিউয়াস, এটা খুবই সোজা, দুটো পার্টি সোজা, অ্যাট এক্স জিরো কমা ওয়াই জিরো। তাহলে এক্স জিরো ওয়াই জিরোতে এটা কন্টিনিউয়াস। আচ্ছা, কন্টিনিউয়াস হওয়ার ফলে একটা এপসিলন চুজ করি। স্যার বলছি ওই দুটো লাইন তো একবারেই করা যেত না?
হ্যাঁ হ্যাঁ, করা যে যেত, করা মড যেত, অফ, করা যেত, করা যেত, করা যেত ভাই, বুঝতে পেরেছি। তুমি এখান থেকে বলছো একদম মড অফ করা যেত, ব্যাপারটা একই, আমি ভেঙে ভেঙে করলাম। তুমি যদি মনে করো যে এফ অফ জেড মাইনাস এফ অফ জেড জিরো লেস দেন এপসিলন, তার মড মানে এটা আলাদা করে মড, এটা আলাদা করে মড, ওটা বলতে চাচ্ছো তো? বা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, লেস দেন ইনটু মড এ প্লাস মড। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি করা যেত, হতো। করাবো তো আবার দুজন বুঝতে পারবে না স্যার কেন হলো, সেই জন্য আমি ধীরে ধীরে করালাম ব্যাপারটা। এবার যারা বুঝতে পেরেছো তারা আগেই বন্ধ করে দিবে, ওটা শর্টকাটে করবে। তাহলে একটা এপসিলন চুজ করলাম, এবার ইউ আর ভি দুটোই কন্টিনিউয়াস এক্স জিরো ওয়াই জিরো, তাহলে ইউ কন্টিনিউয়াস হওয়ার ফলে বলো কি হবে? দেয়ার এক্সিস্ট একটা পজিটিভ ডেল্টা ওয়ান, হ্যাঁ, আর ভি হওয়ার ফলে কি হবে? একই ডেল্টা থাকবে না আলাদা ডেল্টা হতে পারে? দুটো ডেল্টা হতে পারে, এগুলো করাইনি। দুটো ফাংশন আছে বলে দুটো ডেল্টা, যাতে করে ইউ এক্স ওয়াই কোন পয়েন্টে কন্টিনিউয়াস এক্স জিরো ওয়াই জিরোতে, তাহলে ইউ এক্স জিরো ওয়াই জিরো লেস দেন এপসাইলন বাই টু নেবো। কেন নেব পরে আসছি। ফর অল মড অফ এক্স মাইনাস, ভুল করলাম, মড অফ না বলে এক্স মাইনাস এক্স জিরো তার হোল স্কোয়ার, ওকে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই জিরো তার হোল স্কোয়ার লেস দেন কত হবে? ডেল্টা ওয়ান এর স্কোয়ার হবে, ঠিক আছে। আর একই রকম ভাবে ভিটাও যেহেতু কন্টিনিউয়াস, তাহলে ভি অফ এক্স ওয়াই মাইনাস ভি অফ এক্স জিরো ওয়াই জিরো, সেটা কি হবে? তার মডটা হবে লেস দেন এপসিলন বাই টু, কার জন্য? এক্স মাইনাস এক্স জিরো তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই জিরো তার হোল স্কোয়ার লেস দেন ডেল্টা টু স্কোয়ার। এবার কে বলতে পারে যখনই আমরা এরকম দুটো ডেল্টা পেয়ে যাই, একটা মিনিমাম। ডেল্টা ওয়ান একটা ডেল্টা টু, তখন আমরা কি করি জানো? দুটোর মধ্যে যেটা ছোট সেটা নিই, কারণ ছোটটা নিলে এই দুটো ওই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে যদি আমরা ছোটটা নিয়ে নিই, ছোটটা যদি ডেল্টা হয়ে যায়, ডেল্টা ওয়ান আর ডেল্টা টুর মধ্যে মিনিমাম, তাহলে ইউ যে কন্ডিশনটা স্যাটিসফাই করছিল, কার জন্য করছিল? ডেল্টা ওয়ানের জন্য করছিল, সেটা অবশ্যই কার জন্য করবে? ডেল্টার জন্য করবে, বোঝাতে পারলাম? আর একই রকম ভাবে ভি যে কন্ডিশনটা স্যাটিসফাই করছিল, ভি অফ এক্স ওয়াই মাইনাস ভি অফ এক্স জিরো ওয়াই জিরো তার মড লেস দেন এপসিলন বাই টু, সেটা কার জন্য করবে? বলছে ডেল্টা টু এর জন্য যে করছিল সেটা ডেল্টার জন্য করবে, কারণ মিনিমামটার জন্য দুটোই করবে। বোঝাতে পেরেছি? ব্যাস এই দুটো যোগ করে দাও, তাহলেই হয়ে গেল, আর কিছু নেই। নাও এফ জেড মাইনাস এফ অফ জেড জিরো, হ্যাঁ, ফার্স্ট পার্টে এফ জেড মাইনাস এফ অফ জেড জিরো কত করেছি? এফ জেড মাইনাস এফ অফ জেড জিরো বলো কত করেছি, তার যোগফলটা কত? এই যে এই যে এই যে কত হচ্ছে, কত হচ্ছে এটা? ইউ এক্স ওয়াই প্লাস আই ভি এক্স ওয়াই, সেটা হচ্ছে এফ জেড। আর এফ জেড জিরো কত? মাইনাস ইউ এক্স জিরো ওয়াই জিরো প্লাস আই ভি এক্স জিরো ওয়াই জিরো, টোটালটার উপর মড। এবার বলো এই দুটোর মধ্যে থেকে যদি রিয়াল পার্টটা আর ইমাজিনারি পার্টটা একসাথে নিয়ে নিই, তাহলে কি হবে? মড অফ ইউ এক্স ওয়াই মাইনাস ইউ অফ এক্স জিরো ওয়াই জিরো হবে, আর প্লাস কি হবে? আই ভি অফ এক্স জিরো ওয়াই জিরো প্লাস আই, সরি আই কেন, মাইনাস, ভুল বললাম, ভি অফ এক্স ওয়াই মাইনাস, ক্যালকুলেশন এগুলো সব, ভি অফ এক্স জিরো ওয়াই জিরো হলো। এবার ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি যেটা ও বলছিল অরিন্দম, যে স্যার আপনি আগের থেকে কেন লাগালেন না, লাগানো যায়। যদি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি করি তাহলে এটা লেস দেন ইকুয়াল টু কত হবে জানো? এটা প্লাস এটা, আই এর মড কত? আয়ের মড ওয়ান হয়ে যাবে, তাহলে এটা প্লাস এটা, এটা মানে কত হচ্ছে? ইউ এক্স ওয়াই মাইনাস ইউ, ফার্স্ট কেসে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা লাগানো যাবে না তো? কোনটা? ফার্স্ট কেসে মানে ওটা এপসাইলনের থেকে ছোট আছে কিন্তু। যাবে না? এটা উল্টোটা করা যাবে। ঠিক আছে, তাহলে এটা দিয়েই করবো। যাই হোক, ওটাতে করিনি। আর এটাতে কত হবে তাহলে? প্লাস এখানে কত হবে? মড অফ, আমি তো করিনি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি তো করিনি, যাই হোক ওটা দেখে নিবে অ্যাডজাস্ট করে, ক্যালকুলেশন করে, তোমরা ভালো পারো। ইউ অফ এক্স ওয়াই মাইনাস ইউ অফ এক্স জিরো ওয়াই জিরো কত হবে তাহলে? প্রথমটা কত? লেস দেন কেন এপসিলন বাই টু ধরেছিলাম, মনে পড়ছে? এপসিলন বাই টু লেস দেন কেন ধরেছি, কারণ কি কে বলতে পারে? কারণ আমি এখানে আগের থেকেই জানতাম এখানে দুটো পার্টে বিভক্ত হয়ে যাবে, তাহলে দুটো পার্টি হচ্ছে লেস দেন এপসিলন বাই টু, কার জন্য? ফর অল
কি হবে বলো এবার, এইটাকে কি লেখা যায়? এই যে একটু আগে কি লিখেছিলাম, এইটাকে কি লেখা যায়? এই যে এইটাকে, এটা আর এটা কি একই তো? তাহলে এবার বলো ওর বদলে কি লেখা যায়? এই যে এই বড় পার্টটা কোথায় গেল? বড় পার্টটা এই যে এই যে বড়টা, এই যে কোথায় গেল? এই যে এক্স মাইনাস এক্স জিরো, এটা কত লেখা যায় তার বদলে? জেড মড অফ জেড মাইনাস জেড জিরো। লেস দ্যান ডেল্টা। এবং সেখান থেকে কি বলতে পারি? আলটিমেটলি এফ জেড মাইনাস এফ অফ জেড জিরো, সেটা কত হয়ে গেল? লেস দ্যান এপসাইলন। অতএব এফ জেড কি হবে? কন্টিনিউয়াস অ্যাট জেড জিরো। বোঝাতে পারলাম? তাহলে এই থিওরেমটা যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে বরঞ্চ ইম্পর্টেন্ট রেজাল্টটা। রেজাল্টটা কি বলছে? যে যদি কোনো কমপ্লেক্স ফাংশন কন্টিনিউয়াস হয়, তাহলে তার রিয়াল পার্ট, ইমাজিনারি পার্ট সব কন্টিনিউয়াস হয়। বুঝতে পেরেছো? যদি কোনো কমপ্লেক্স ফাংশন কন্টিনিউয়াস হয়, তাহলে তার রিয়াল পার্ট, তার ইমাজিনারি পার্ট সব কন্টিনিউয়াস হয়। এটাই কিন্তু খুব মারাত্মক একটা ইম্পর্টেন্ট জিনিস বললাম। ঠিক আছে, চলবে? বোঝা গেছে বিষয়টা না বোঝা যায়নি? ওকে। এবং উল্টোটাও ট্রু। ঠিক আছে। এবার চলে আসছি ডিফারেন্সিবিলিটি। ডিফারেন্সিবিলিটি ডিফারেন্সিবিলিটি বিষয়টা বুঝতে হবে একদম অ্যানালিসিসের মতোই। ধরো একটা ফাংশন এফ, সেটাকে আমরা ডিফারেন্সিয়েবল বলছি। ঠিক আছে? কোন একটা পয়েন্ট, এট এ পয়েন্ট জেড, কমপ্লেক্স পয়েন্ট কিন্তু, হ্যাঁ, কোন একটা ফাংশন এফ, তাকে আমরা কোন একটা কমপ্লেক্স পয়েন্ট জেড এ ডিফারেন্সিয়েবল বলবো। কখন বলবো? যদি এই লিমিটটা এক্সিস্ট করে। লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ জেড প্লাস এইচ মাইনাস এফ জেড বাই এইচ। বুঝতে পারলে না? হ্যাঁ, রিয়াল অ্যানালিসিসে মনে আছে এফ ড্যাশ সি? কে বলতে পারে এফ ড্যাশ সি কত হয়? এফ ড্যাশ সি কত হয়? লিমিট এফ ড্যাশ সি কত হয়? লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ সি প্লাস এইচ মাইনাস এফ সি বাই এইচ। তাহলে এখানে বলো জেড এ ডিফারেন্সিয়েবল কি করে দেখাবো? জেড এ ডিফারেন্সিয়েবল কি করে দেখাবো? এফ লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ জেড প্লাস এইচ মাইনাস এফ জেড বাই এইচ, একই ব্যাপার। এবং ডু ইউ রাইট? এটাকে এক্সিস্ট করতে হবে কিন্তু লিমিটটাকে। এবং আমরা কি লিখি? এইটাকে এফ ড্যাশ জেড আকারে লিখি। তাহলে এফ ড্যাশ জেড কত? লিমিট এইচ টেন্স টু জিরো, যেই পয়েন্টে ডিফারেন্সিয়েবল জেড এ, সেখানে এফ অফ জেড প্লাস এইচ মাইনাস যেই পয়েন্টে ডিফারেন্সিয়েবল যেমন জেড, তার মানে মাইনাস এফ জেড বাই এইচ। এইটাকে আমরা এফ ড্যাশ জেড বলি। একদম যেরকম ডেফিনেশন আমরা রিয়ালে শিখেছিলাম, সেখানেও এখানে একই। তবে হ্যাঁ, যদি বলো স্যার পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এখানে ওখানে জেডটা ছিল রিয়াল নাম্বার, এখানে ওখানে সি ছিল রিয়াল নাম্বার, এখানে জেড হচ্ছে কিন্তু কমপ্লেক্স নাম্বার। আর ওখানে এই যে লিমিটটা, এই এইচ, এই এইচটা কি হবে? ওখানে কি ছিল? ওখানে রিয়াল নাম্বার ছিল কিন্তু। আর এখানে কি হবে জানো? এইচ কি হবে জানো ওখানে? কমপ্লেক্স। কমপ্লেক্স। এবার যদি বলো স্যার কমপ্লেক্স নাম্বার জিরোতে টেন্স করবে, ইয়েস। একটা রিয়াল নাম্বার যদি জিরোতে টেন্স করে, ভালো করে বুঝে নাও, শিখে নাও। রিয়াল নাম্বার মানে ওয়ান ডাইমেনশন। হ্যাঁ, রিয়াল নাম্বার মানে কিন্তু ওয়ান ডাইমেনশন। ভালো করে শিখে নাও, কারো কোশ্চিন থাকলে জিজ্ঞেস করবে। এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। ধরো এরকম একটা রিয়াল নাম্বার সিস্টেম দিলাম। রিয়াল নাম্বার মানে যা ইচ্ছা হতে পারে। এখানে যদি জিরো নি, ওয়ান নি, টু নি, এইদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ রিয়াল, এদিকে নেগেটিভ রিয়াল, এদিকে পজিটিভ রিয়াল, মাঝখানে জিরো, চলতে থাকবে, শেষ নেই। সেখানে আমি ধরো একটা পয়েন্ট নিলাম, বললাম সি বা জিরো ধরো সাপোজ। এবার আমি বললাম যে এইচ জিরোর দিকে টেন্স করবে। তাহলে এইচ, এইচ হচ্ছে যে কোনো পয়েন্ট হতে পারে, সেটা জিরোর দিকে টেন্স করবে। টেন্স করা মানে জিরোর দিকে অ্যাপ্রোচ করবে। জিরোর দিকে অ্যাপ্রোচ করা মানে আস্তে আস্তে জিরোর দিকে এগোবে। তাহলে জানো, রিয়াল নাম্বারের ক্ষেত্রে বা রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে বা ওয়ান ডাইমেনশনের ক্ষেত্রে কোনো একটা পয়েন্ট যদি জিরো পয়েন্ট নিয়ে নি, তার দিকে যদি কেউ অ্যাপ্রোচ করে, কিভাবে অ্যাপ্রোচ করবে? কেউ বলতে পারবে কিভাবে অ্যাপ্রোচ করবে?
অরিন্দম কিভাবে অ্যাপ্রোচ করবে? মৈনাক? যে কোনো দিক দিয়ে অ্যাপ্রোচ করতে পারবে। যে কোনো দিক দিয়ে? কোন দিক? উত্তর দিক, দক্ষিণ দিক? করবে এইভাবে? হ্যাঁ, রিয়াল আবার রিয়েলের দুদিক থেকে, শুধু লেফট আর রাইট। এক্স অ্যাক্সিস এই দিক থেকে অ্যাপ্রোচ করবে? রিয়ালের ক্ষেত্রে এইদিকে কিছু নেই তো, রিয়ালের ক্ষেত্রে একটাই ডাইমেনশন, একটা লাইন। কমপ্লেক্সের ক্ষেত্রে বলছি। কমপ্লেক্স না, আমি রিয়ালের ক্ষেত্রে বলছি না, রিয়াল এটা আর। রিয়ালের ক্ষেত্রে যদি আমি বলি এইচ দুই টেন্স দিক টু দিয়ে হবে। জিরো, এইচ টেন্স টু জিরো, তাহলে দুদিক দিয়ে হবে। কিরকম দুদিক দিয়ে হবে? একদিক হচ্ছে যদি ডান দিক থেকে আস্তে 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 কমতে 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 জিরোর দিকে আসে, তাহলে এইটা কোন দিকে হয়? এটা হচ্ছে এইচ টেন্স টু জিরো প্লাস, তোমরা পড়োনি জিরো প্লাস জিরো মাইনাস কি ওগুলো? দুটোই তো জিরোর দিকে যায়। জিরো প্লাস মানে কি, জিরোর সাথে কি হচ্ছে, একই ব্যাপার, কিন্তু আসছে কোন দিক দিয়ে? জিরোর দিকে। এই দিক থেকে আসছে, এই জন্য জিরোর দিকে অ্যাপ্রোচ করছে, এই জিরোর দিকে টেন্স করছে, কিন্তু যেহেতু পজিটিভ দিক থেকে আস্তে আস্তে ছোট হচ্ছে বলে জিরো প্লাস। আর কেউ যদি এই দিক থেকে এগোয়, আস্তে 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 নেগেটিভ দিক থেকে জিরোর দিকে এগোয়, পারে না এগোতে এগোতে, নেগেটিভ দিক থেকে আস্তে আস্তে জিরোর দিকে এগোতে পারে না। প্রথমে অনেক বড় মাইনাস ছিল, তারপরে আস্তে আস্তে কমছে, মাইনাসটা কমতে 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 জিরোর দিকে যাচ্ছে, তাহলে এইচ টেন্স টু কি হবে? জিরো মাইনাস। জিরো মাইনাস। তাছাড়া অনেক সময় আমরা এইচ টেন্স টু জিরো বলি কেন জানো? বলে অনেক সময় প্লাস আর মাইনাস ছাড়াও আরেক রকম ভাবে জিরোর দিকে এগোতে পারে, সেই জন্য দেখবে যতই আমরা জিরো প্লাস আর জিরো মাইনাস নিই, তাছাড়াও দেখবে শুধু জিরো বলা থাকে। কেন বলা থাকে? কারণ এই দুরকম বাদ দিয়ে আরেকটা তৃতীয় প্রকার আছে, যেই প্রকারে কোনো একটা ফাংশন বা কোনো একটা পয়েন্ট জিরোর দিকে অ্যাপ্রোচ করতে পারে। কে বলতে পারে আর কোন প্রকার? অসিলেট। একদম, অসিলেট করতে করতে। অসিলেট মানে বুঝতে পেরেছো? দুলতে দুলতে। কিরকম দুলবে? প্রথমে ধরো পজিটিভ দিকে গেল, তারপরে আবার নেগেটিভ দিকে, তারপরে আবার পজিটিভ, আবার নেগেটিভ, আবার পজিটিভ, আবার নেগেটিভ, করতে 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 জিরো। এইটা একটা হয়। সেই জন্য আমরা তিন ধরনের লিমিট পড়ি, একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড লিমিট, একটা লেফট হ্যান্ড সাইড লিমিট, আর শুধু একটা লিমিট। শুধু মানে সেটা যে কোনো কিছু হতে পারে। যদি ওই লিমিটটা অসিলেটটা না হতো, তাহলে শুধুমাত্র রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ডই পড়তাম শুধু, তখন এইচ টেন্স টু জিরো আর বলতাম না, কারণ ওটার মানে তো দুটো পার্টে ভাগ হয়ে গেল। কিন্তু আমরা দেখবে তাও আমরা এইচ টেন্স টু জিরো মাঝে মধ্যে বলি, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ছাড়াও আমরা শুধু বলি এই জিরোর দিকে যাচ্ছে। তার মানে কেন? কারণ রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড বাদ দিয়েও অসিলেট করতে করতে জিরোর দিকে যেতে পারে। আমি কিন্তু অসিলেট করা মানে কিন্তু এই দিকে যাচ্ছি না, এই দিকে ধরছি না, এই দিকে, এই দিক মানে এই অ্যাক্সিসের মধ্যেই যেতে পারে না। অসিলেট করতে করতে একটা সিকোয়েন্স দেবো, অসিলেট করতে করতে জিরোর দিকে যায়, জানো? কার দিকে যাবে এটা? এ বলতে পারে লিমিট কত হবে? জিরো। ধরো এটা এইচ, ধরো এটা এইচ। এগুলো শেখার বিষয়, এগুলো কিন্তু অ্যানালিসিসের জিনিস। সরি, কালি একটু মোটা করে দিই কালি। হ্যাঁ, ধরো এটা এইচ, এবার এই এইচটাকে জিরোর দিকে যেতে পারে? এন টেন্স টু ইনফিনিটি হলে এইচটা জিরোর দিকে যেতে পারে। কখন কিভাবে যাবে? তাহলে এই যে এইটা, এটা যদি আমি বলি যে জিরোর দিকে এগোবে, কি করে জিরোর দিকে এগোবে এটা দেখো তো। ফার্স্ট পয়েন্ট কত? এটা একটা সিকোয়েন্স। প্রথম পয়েন্ট কত? প্রথম পয়েন্ট হচ্ছে মাইনাস -1, তারপরে হাফ। প্লাস হাফ, তারপরে আবার মাইনাস হবে। কেন মাইনাস হবে বুঝতে পারছো? যখন এনটা তো পাওয়ারে আছে, এন চেঞ্জ হচ্ছে। আবার +1/4। যারা ছবি ভালো আঁকতে পারো তারা এঁকে দেখবে, প্রথমে -1 মানে দূরে, তারপরে +1 মানে জিরোর কাছে, -1/3 মানে জিরোর আরো কাছে নেগেটিভ দিকে, 1/4 মানে জিরোর আগের কাছে আরো কাছে পজিটিভ দিকে, আবার -1/5, 1/6, -1/7, 1/8 করতে জিরো। আর যদি বলো না স্যার শুধু পজিটিভ দিক থেকে এগোবো, শুধু পজিটিভ দিক থেকে এগোবো, তাহলে 1/n। বলো না স্যার শুধু নেগেটিভ দিক থেকে এগোবো, -1/n। সব জিরোর দিকে যাবে। এটা পজিটিভ দিক দিকে জিরোর দিকে যাচ্ছে 1/n, 1/2, 1/3, 1/4 আস্তে আস্তে জিরোর দিকে। এটা নেগেটিভ দিকে -1, -1/2, এই যে দেখো এন এর মান চেঞ্জ করো, -1, -1/2, -1/3 নেগেটিভ দিক থেকে আরেক। এইটা হচ্ছে অসিলেট করতে করতে তিন প্রকারে আমরা জিরোর দিকে এগোতে পারি। বুঝতে পারা গেছে? ক্লিয়ার বিষয়টা? এবার কমপ্লেক্সের ক্ষেত্রে কি হয়? এটা তো রিয়াল নাম্বারের ক্ষেত্রে। কমপ্লেক্সের ক্ষেত্রে একটু বিষয় হচ্ছে, কমপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু একটা অ্যাক্সিস থাকে না। কটা অ্যাক্সিস থাকে? দুটো। একটা হচ্ছে রিয়াল অ্যাক্সিস, আর একটা ইমাজিনারি অ্যাক্সিস। তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে কেউ যদি জিরোর দিকে এগোয়, ধরো এটা হচ্ছে জিরো, হ্যাঁ, জিরো মানে 0 + 0i,
এ বলতে পারে কিভাবে এগোবে, কিভাবে কেউ জিরোর দিকে যাবে। প্লেনের যে কোনো দিক থেকে। এবার যে কোনো দিক থেকে যেতে পারে, যে কোনো উপায়ে যেতে পারে, মানে উপায় মানে ধরো তুমি বললে স্ট্রেট লাইন বরাবর গেল, মানে স্ট্রেট লাইন বরাবর মানে এই বরাবর যাচ্ছে, এই বরাবর জিরোর দিকে যাচ্ছে, যে কোনো কার্ভ বরাবর যদি। যেতেই পারে। তুমি বলে না স্যার এই বরাবর না, এই বরাবর যাবে, সব জিরোর দিকে যাচ্ছে। তোমার যদি মনে হয় না স্যার এই বরাবর নিব না, অ্যাক্সিস বরাবর নিব, তাও হতে পারে জিরোর দিকে, পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর। তোমার মনে হলো না স্যার আমি পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর নেব না, আমি ওয়াই অ্যাক্সিস বরাবর নেব, তাও জিরোর দিকে এগোতে পারে। তোমার মনে হতে পারে না স্যার আমি নেগেটিভ এক্স অ্যাক্সিস দিকে দিয়ে যাবো, তাও জিরোর দিকে এগোতে পারে। তুমি যেইভাবে খুশি জিরোর দিকে এগোতে পারো, কোনো বাধা নেই এবার, কারণ এবার তোমার কাছে ডাইমেনশন দুটো। এবার তোমার মনে হলো না স্যার আমি স্ট্রেট লাইন বরাবর এগোবো না, আমি কার্ভ বরাবর এগোবো। কিরকম কার্ভ বরাবর এগোবো? স্যার প্যারাবোলা বরাবর এগোবো। হতেই পারে প্যারাবোলা বরাবর তুমি আস্তে 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 জিরোর দিকে যাচ্ছ। বোঝাতে পারছি? তোমার মনে হলো এইভাবে তুমি জিরোর দিকে যাচ্ছ, তোমার মনে হলো এইভাবে তুমি জিরোর দিকে আসছো। পরনি এর আগের বার ওই যে একটা পড়িয়েছিলাম, যে একটা চ্যাপ্টার ছিল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে, সোর্স আর সিঙ্ক, সব ভুলে গেছো। এটা সিঙ্ক, যে কোনো জিনিস কি করছে, অ্যাপ্রোচ করছে ওর দিকে, টুয়ার্ডস, ওর দিকে যাচ্ছে, সব ভুলে গেছো, ওই পয়েন্টের দিকে যাচ্ছে। অ্যাট্রাক্ট ছিল স্যার। ছিল না এরকম একটা ডিফারেন্সিবিলিটি একটা চ্যাপ্টার ছিল, আমি করিয়েছিলাম এরকম সাইমালটেনিয়াস এর ক্ষেত্রে, হ্যাঁ, সিস্টেম অফ ইকুয়েশন। ঠিক আছে। একটা ছিল হচ্ছে অ্যাট্রাক্ট করে, একটা রিপেল, অ্যাট্রাক্টার আর রিপেলার। একটা সোর্স ছড়িয়ে দিচ্ছে সূর্যের আলো, টর্চের আলো ছড়িয়ে দিচ্ছে, আর এটা হচ্ছে সিঙ্ক, বেসিন, বাথটব, সব জায়গা ওখানে জমা হচ্ছে সব জল, অনেকটা এরকম। তো এইভাবে ব্যাপারটা আমি বোঝাতে চাইছি কি, যে কমপ্লেক্সের ক্ষেত্রে কিন্তু, রিয়ালের ক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু কমপ্লেক্সের ক্ষেত্রে যদি কেউ জিরোর দিকে এগোয়, তাহলে তুমি কিন্তু বলতে পারবে না যে সেটা কিভাবে এগোবে, যে কোনো উপায়ে এগোতে পারে, যে কোনো কার্ভ বরাবর এগোতে পারে। ঠিক আছে, তাহলে এখানেও কি করছে, এইচ, যেই এইচটা হচ্ছে কমপ্লেক্স, সেটা জিরোর দিকে এগোচ্ছে। আর এই ক্ষেত্রে এইচটা হচ্ছে রিয়াল, সে আর তার কোনো পার্ট নেই, সেটা একটাই পার্ট। আর এখানে কমপ্লেক্স, এইচ কিন্তু কমপ্লেক্স, তাহলে এইচ এর দুটো পার্ট, এখানে কিন্তু এইচ এর দুটো পার্ট, এটা মাথায় ঢুকলো। এইচ এর দুটো পার্ট কি কি? একটা হচ্ছে H1, একটা H2, বা তুমি যা ইচ্ছা ধরতে পারো, এইচ ড্যাশ এইচ ডবল ড্যাশ, সেটাও ধরতে পারো। তাহলে সেটা জিরোর দিকে কি করে এগোবে? যে কোনো উপায়ে এগোতে পারে, যে কোনো কার্ভ বরাবর এগোতে পারে। তোমার কাছে দুটো ডাইমেনশন মানে পুরো প্লেনটা আছে, আর পুরো প্লেন থাকা মানে বুঝতে পারছো, যে কোনো কিছু তুমি যদি মনে হয় স্যার এইভাবে এইভাবে আসতে পারে, ইয়েস, ওরকম কার্ভ চাই, এরকম কার্ভ বরাবর আসতে পারে। তোমার যদি মনে হয় স্যার এরকম ভাবে আসতে পারে, ইয়েস, কার্ভ চাই, সেই কার্ভ বরাবর তুমি যে কোনো উপায় নাও। তবে হ্যাঁ, ওগুলো কমপ্লিকেটেড বলে আমরা নর্মালি স্ট্রেট লাইন বা প্যারাবোলা নিই, সেগুলো ভালো লাগে আমাদের, খুব সহজ জিনিস। কেন আমি অত কমপ্লিকেটেড কার্ভ নিতে যাব? ঠিক আছে। আচ্ছা, এবার একটা ছোট্ট থিওরেম আছে, যেটা রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে সকলে জানো, কমপ্লেক্সের ক্ষেত্রে ট্রু হয়। কি সেটা? যদি কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হয়, কমপ্লেক্সের ক্ষেত্রেও বলছে যদি কোনো একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হয়, তাহলে সেটা কি হবে জানো? কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস হবে, কারেক্ট। এটা রিয়াল অ্যানালিসিসের ক্ষেত্রে হয় যে এভরি ডিফারেন্সিয়েবল ফাংশন ইজ কন্টিনিউয়াস, বলছে কমপ্লেক্সের ক্ষেত্রেও হয়। তাহলে যদি এফ বি কন্টিনিউয়াস, ঠিক আছে, অ্যাট এ পয়েন্ট জেড, জেড যেখানে সি তে আছে, যদি কোনো একটা ফাংশন এফ, সেটা যদি এরকম একটা পয়েন্ট সি তে, জেড এ যদি কন্টিনিউয়াস হয়, তাহলে মনে রাখবে এফটা, সরি যদি, ভুল লিখছি, যদি ডিফারেন্সিয়েবল হয়, বলো, বলছো না কেন আমি ভুল লিখছি, তখন বলতে হবে তো, কি করছো এমনি যখন অফলাইন পড়াই তখন তো সঙ্গে সঙ্গে বলে দাও স্যার এটা ভুল লিখলেন। আচ্ছা, এফ যখন ডিফারেন্সিয়েবল এট এ পয়েন্ট জেড, তখন এফটা কি হবে? কন্টিনিউয়াস হবে অ্যাট সি, অ্যাট জেড, সি না। ওকে। আচ্ছা, কি করে প্রমাণ করব? তাহলে কোন একটা ফাংশন ডিফারেন্সিয়েবল হলে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল হয় না, উল্টোটা ট্রু হয় না, সেটা বলবো কখন কি, সব উদাহরণ জানা আছে তোমাদের, কম বেশি বলে দেবো, চিন্তা নেই। আচ্ছা, এক কাজ করি, সবার আগে ধরে নিই যে এফটা জেড এ ডিফারেন্সিয়েবল। যেহেতু এফটা জেড এ ডিফারেন্সিয়েবল, তাহলে একটু আগে বলো তো ডিফারেন্সিয়েবিলিটির ডেফিনেশন অনুসারে আমরা কি জানি? এফ যেহেতু জেড এ ডিফারেন্সিয়েবল, তাহলে বলো এই যে ডেফিনেশন, এই যে ডেফিনেশন ডিফারেন্সিয়েবিলিটি কি জানি?
ওই লিমিটটা এক্সিস্ট করবে। এই লিমিটটা এক্সিস্ট করবে, লিমিটটার নাম কি দেবো? এফ ড্যাশ ড্যাশ জেড। জেড, এই লিমিটটা এক্সিস্ট করবে। ভেরি গুড। লিমিট এইচ টেন্স টু জিরো, যেহেতু জেড এর ডিফারেন্সিয়েবল, তাহলে এফ অফ জেড প্লাস এইচ মাইনাস এফ জেড বাই এইচ, এইটা কিন্তু এক্সিস্ট করবে। এক্সিস্ট করা মানে জানো ফাইনাইটলি, হ্যাঁ। এক্সিস্ট করা মানে কিন্তু সবসময় আমরা এটা শিখে এসেছি, এক্সিস্টেন্স মানে কিন্তু ইনফাইনাইটলি আমরা ওটাকে এক্সিস্টেন্স বলি না। সেই জন্য কোনো লিমিট যদি ইনফিনিটিভে চলে যায় বলি আমরা ডাইভার্জ করছে। কোনো লিমিট যখন ফাইনাইট হয় তখনই আমরা বলি যে ফাইনাইটলি এটা কনভার্জ করছে। আদারওয়াইজ কিন্তু ইনফাইনাইট, মাইনাস ইনফাইনাইট, এগুলো কিন্তু আমরা এক্সিস্টেন্স বলি না। এগুলো ইনফাইনাইটলি এক্সিস্ট করা মানে এটা কিন্তু ডাইভার্জ করা, লিমিট এক্সিস্ট না করা। ফাইনাইটলি এক্সিস্ট করাটাকে আমরা এক্সিস্টেন্স বলি। ক্লিয়ার? ওকে। কন্টিনিউটি ডেফিনেশন, যদি উচ্চ মাধ্যমিকে যেরকম ভাবে কন্টিনিউটি ডেফিনেশন পড়েছিলাম সেরকম যদি আমরা ইউজ করার চেষ্টা করি, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ সি প্লাস এইচ, এখানে সি না নিয়ে জেড মাইনাস এফ সি, মনে পড়ছে? এর লিমিটটা বের করার চেষ্টা করি। অ্যানালিসিসের ডেফিনেশন না করে আমি আরো সোজা করে দিলাম। এরকম 11-12-এ যখন কোনো একটা ফাংশন কন্টিনিউয়াস দেখাতে হতো তখন আমরা দেখবে এরকম করতাম। কি করতাম? সি পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস দেখাতে গেলে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ সি প্লাস এইচ ইজ ইকুয়াল টু এফ সি, তাহলেই বলতাম ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে এখানে সি এর বদলে জেড, ব্যাস তাহলেই হয়ে যাবে, একই জিনিস। ব্যাস ঝট করে আমাকে বলতে হবে যে এই যে লিমিটটা আছে এই লিমিটটাকে জিরো দেখাতে চাইছি, কারণ এটা যদি জিরো দেখিয়ে দিই তাহলে আমাদের কাজ কমপ্লিট। এবার এটাকে জিরো দেখানোর জন্য আমরা এফ অফ জেড প্লাস এইচ মাইনাস এফ জেড, হ্যাঁ, আমরা এখানে বাই এইচ নিলাম আর এখানে একটা এইচ গুণ করলাম। করা যেতে পারে না? পারে না। এইচ তো নিচে টানা যায় না। যদি এইচ জিরো হয়ে যায়, যদি এইচ জিরো হয়ে যায় তাহলে কি হবে? তাহলে তো সমস্যা হবে। তাও কেন আমি এইচটাকে নিচে নিলাম? এইচটা যদি জিরো হয়ে যায় তাহলে তো সমস্যা হবে। তাও কেন আমি এইচ এইচটাকে তো নিচে জিরো নিলাম? হবে না, হবে এইচ না। টেন্স টু জিরো হবে। কে বলেছে এইচ জিরো হবে না? কারণ আমরা লিমিটটাকেই নিয়েছি এইচ টেন্স টু জিরো, আর এইচ যখন টেন্স টু জিরো তখন আমরা এটা করিনি যে এইচ তখন নট ইকুয়াল টু জিরো, সেই কারণে আমি এইচ দিয়ে ভাগ করলাম বা গুণ করলাম। আবার দু পার্টে ভাগ করে দিই। একটা পার্ট হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ জেড প্লাস এইচ মাইনাস এফ জেড বাই এইচ, আর আরেকটা পার্ট হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো শুধু এইচ। এবার এই পার্টটার মান আমরা জানি কত? এফ ড্যাশ জেড। আর এই পার্টটা কত? জিরো। তাহলে জিরোর সঙ্গে কোনো ফাইনাইট সংখ্যা গুণ করলে কত হবে? এটা ফাইনাইট তো, তার সাথে জিরো গুণ করলে কত হবে? জিরো। সেই কারণে এই যে লিমিটটা, লিমিট এইচ টেন্স টু জিরো, হ্যাঁ, এফ অফ জেড প্লাস এইচ, আচ্ছা এইখানে না এফ জেডটাকে লিমিটের বাইরে বের করে দিলাম। কে বলতে পারে কেন? লিমিটটা কার উপর? এইচ এর উপর। এইচ নাই। ঠিক আছে, লিমিটটা এইচ এর উপর, তাহলে এখানে এফ জেডটা ইন্ডিপেন্ডেন্ট অফ এইচ, এখানে কোনো এইচ টার্ম নেই, তাহলে কেন আনরিজনেবল লিমিট লিখতে যাবো? তাহলে ইকুয়াল টু জিরো। আর সেখান থেকে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ জেড প্লাস এইচ, বলো কত হবে? ওইদিকে নিয়ে চলে গেলে এফ জেড, তাহলে সেটা কার ডেফিনেশন? এফ যে কন্টিনিউটি। পয়েন্টে কন্টিনিউয়াস তার ডেফিনেশন। কারেক্ট। তাহলে কি শিখলাম? যদি এফটা ডিফারেন্সিয়েবল হয় কোনো একটা পয়েন্টে তাহলে কন্টিনিউয়াস হবে। কন্টিনিউয়াস হলে কি ডিফারেন্সিয়েবল হতে পারে না? বলছে কনভার্সটা টু না। এক্সাম্পল দেব পরে, হ্যাঁ। রিয়ালের এক্সাম্পল জানো? কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল হয় না রিয়ালের ক্ষেত্রে। এমন একটা ফাংশন জানো যেটা কন্টিনিউয়াস কোনো একটা পয়েন্টে কিন্তু ডিফারেন্সিয়েবল না? এটা তো সবার মুখে মুখে বলা উচিত, এটা বলতে এত সময় লাগে? কে বলতে পারে? কোন একটা মড ফাংশন এক্স। নট জেড। কন্টিনিউয়াস না, রিয়ালে বলছি, রিয়ালে, রিয়ালে, কমপ্লেক্সে না, কমপ্লেক্সে গল্প চেঞ্জ হয়ে যায় অনেক। মড এক্স। মড এক্স, মড এক্স কি হয়ে যায়? মড এক্স হচ্ছে জিরোতে ডিফারেন্সিয়েবল হয় না কিন্তু জিরোতে কন্টিনিউয়াস হয়। তাহলে মড এক্স হচ্ছে এমন একটা ফাংশন যেটা রিয়াল এক্স ক্ষেত্রে কন্টিনিউয়াস কিন্তু ডিফারেন্সিয়েবল না। আবার কমপ্লেক্সের ক্ষেত্রে কি আসছি, কারণ ডিফারেন্সিয়েবল হচ্ছে না বা ডিফারেন্সিয়েবল হয় না কতবার, হলে কি হয় এগুলো সব পরে আসছি। ঠিক আছে, এগুলো আসছি, আমি চিন্তার কিছু নেই। আমি উদাহরণটা পরে দিচ্ছি। এরকম প্রচুর ফাংশন আছে যারা ডিফারেন্সিয়েবল কিন্তু কন্টিনিউয়াস না কমপ্লেক্সের ক্ষেত্রে, কিন্তু সেটা আমি পরে আসছি। কেন পরে আসছি? তার আগে আমার একটা জিনিস শেখাতে হবে। সেটা হচ্ছে
আচ্ছা, তোমাদের হাতে কি টাইম আছে? মানে তোমাদের আবার বলছিলে যে একটা পড়া আছে না কত? মানে আমার 15-20 মিনিট লাগবে আরো, এখনো চলবে? হবে? আরো 20 মিনিটের মতো লাগবে, 20 মিনিটের মতো, দেখো। হবে কি হবে না? আরে উত্তরই দেয় না কেউ, আজব ছেলে মেয়ে সব। আমাদের তো হবে স্যার। না না, যাদের হবে না তাদের বলছি। তোমাদের তো হবে, মালদা কলেজ। যাদের যাদের পড়া ছিল আজকে, বলছি না যে আজকে পড়া আছে কটা থেকে, তো তাদের যদি আজকে 20-25 মিনিট পড়াই তাহলে কি হবে না? হবে না, চ্যাটেও তো লিখতে পারো, তাহলে তো বুঝবো। যদি মনে করো না স্যার আমার আশেপাশে চিৎকার চেঁচামেচি হচ্ছে, আমি মাইক অন করবো না, তাহলে কি হবে? তাহলে আমি একটা থিওরেম করাতাম যেটা হচ্ছে কচি রিম্যান ইকুয়েশন, সেটা খুব একটু সময় লাগবে, এটা কিন্তু অত তাড়াতাড়ি হবে না। স্যার 4টা থেকে টিউশন আছে। 4টা থেকে টিউশন আছে, হবে না বলছো? না স্যার। পরে দিলে খুব ভালো হতো। তাহলে নেক্সট দিন করাবো কচি রিমান ইকুয়েশন, ঠিক আছে? তাহলে নেক্সট দিন আমরা কচি রিমান ইকুয়েশন করাই, কারণ ওদের বলছে 4টা থেকে না কটা থেকে আছে, হবে না বলছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, ছেড়ে দিই মৈনাক, আজকে এই অবধি ছেড়ে দিই, ঠিক আছে? ওদের জন্য আজকে একটু স্যাক্রিফাইস করে দিই। তাহলে নেক্সট দিন আমরা এর পর থেকে সিআর ইকুয়েশন করব, হ্যাঁ? সিআর ইকুয়েশন, কচি রিমান ইকুয়েশন আমরা করব। আপাতত আমরা এই অবধি যেটা বললাম সেটা কি বুঝতে পেরেছো? আজকে যদি কোনো রকম কোশ্চিন থাকে তাহলে আজকে বলো। নেক্সট দিন আমরা সিআর ইকুয়েশন, অ্যানালিটিক ফাংশন এগুলোতে চলে আসবো, ঠিক আছে? আজকে হয়ে যেত, তবে আমার 20-25 মিনিট সময় লাগবে, কারণ তাড়াহুড়ো করে আমি করলে হবে না, কারণ ওটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রমাণ এবং ওটার উপর ভিত্তি করে অনেক অঙ্ক করব, সেই কারণে ওটা আমাকে একটু বোঝাতে হতো সময় নিয়ে। ঠিক আছে, তাহলে নেক্সট দিন প্রথমে আমরা সিআর ইকুয়েশন দিয়ে স্টার্ট করব। আজকে তাহলে এই অবধি থাক। এই জিনিসপত্রগুলো যেগুলো পড়লাম বা যেগুলো করালাম সেগুলো কিন্তু পিডিএফ আমি নোট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? পিডিএফ নোটটা আমি এখনই দিয়ে দিচ্ছি গ্রুপে, এই নোটটা তোমরা দেখবে এবং যা যা করালাম সেগুলো রিভাইজ দিবে। কোনো রকম সমস্যা হলে ভিডিও আছে, সেগুলো আরেকবার করে দেখে নিবে। তোমাদের অ্যাপে আমি ভিডিওগুলো দিয়ে দিব, এই ভিডিওটা, ঠিক আছে? ওকে, রিভাইজ দিয়ে দিবে। কোনো রকম যদি কারোর অনলাইনে যদি সমস্যা হয়, কোনো অসুবিধা হওয়ার কথা না আশা করি। তাহলে নেক্সট আমি কালকে সকাল 9টা যা পড়ানোর টাইম আছে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। কারো কিছু বক্তব্য থাকলে আমাকে বলতে পারো।